হয়নি সেটা হলো যে আপনারা ফার্স্ট ক্লাস টেস্টটা কবে দিবেন? মিডের পরেরটা এই উইকে একটা দিতে হবে, টিউসডে অথবা স্যাটারডেতে। টিউসডেতে দিলে আপনাদের সিলেবাসটা থাকবে হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসটা, আর স্যাটারডেতে দিলে হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত আর কি, ইনক্লুডিং বিট ট্রিজ এন্ড হ্যাশ। তো আমরা যেটা করতে পারি, আম, এই উইকে মেকআপ ক্লাসটা কি আপনাদের, মানে মানডের যে মেকআপ ক্লাসটা, এটা মোস্ট লাইকলি আপনাদের না, রাইট? নো ম্যাম। তো নেক্সট স্যাটারডে হচ্ছে 11 তারিখ। আচ্ছা, 20। সো আচ্ছা, হ্যাঁ, দুইটাই করা যায় আসলে। এই টিউসডেতে একটা নেওয়া যায় অথবা স্যাটারডে 11 তারিখে একটা নেওয়া যায়। তাহলে আমরা স্যাটারডেতে নিই। স্যাটারডে 11 তারিখ, যেটা ওই দিন হবে আপনাদের ফার্স্ট সিটি মিডের পরে, মানে 3 নাম্বারটা। অ্যান্ড এটা হলো, আচ্ছা আপনাদের হোম অ্যাসাইনমেন্ট 1 দিয়েছিলাম, রাইট? 2 দেওয়া হয় নাই? ইয়েস ম্যাম। আচ্ছা, 2 দিয়ে দিব হোপফুলি এই উইকের মধ্যে। আর 11 তারিখে হচ্ছে আপনাদের সিটি হবে, যেটার সিলেবাস হবে হচ্ছে লাস্ট দিনের ক্লাস আর আজকের ক্লাস। ঠিক আছে, মানে বেসিক্যালি ইন্ডেক্সিং পুরোটা। লাস্ট দিন আমরা ইন্ডেক্সিং দেখেছিলাম, লাইক অর্ডার্ড ইন্ডাইসেস এন্ড এভরিথিং। আজকে আমরা বি ট্রি আর হ্যাশিং দেখবো। এই দুটার কম্বিনেশন হচ্ছে কি আপনাদের সিটি সিলেবাস ফর 11th। ওকে, তাহলে আজকে আমরা বি ট্রিজ থেকে স্টার্ট করি। Is the screen visible? Yes ma'am. Okay. So we completed until what? Multi-level indices in the last class. আজকে দেখবো হলো B plus tree index structure. So এটা হলো one kind of indexing that can allow us to store something based on some particular locations. এখন এটার জন্য বেসিক্যালি যেটা করতে হবে, একটা ট্রি এর স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। আই থিঙ্ক মোস্ট অফ আস নো হোয়াট ট্রি মিনস। এটা হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচারসে দেখার কথা, যে ট্রি জিনিসটা হচ্ছে একটা এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে একটা রুট থাকবে, রুটের কিছু চিলড্রেন থাকবে, অ্যান্ড রুট থেকে আমরা চিলড্রেনের ট্রাভার্স করতে পারবো। সো বি প্লাস ট্রি হচ্ছে খুবই, ইটস কোয়াইট কমন অ্যাজ, মানে আ ভেরি কমন ইন্ডেক্স স্ট্রাকচার। আর এটাতে হলো গিয়ে বেসিক্যালি মানে এই এরকম একটা ইন্ডেক্স স্ট্রাকচারের একটা মানে বড় প্রপার্টি হচ্ছে এটা একটা ব্যালেন্সড ট্রি। তো হোয়াট ইজ আ ব্যালেন্সড ট্রি? বি প্লাস ট্রি হচ্ছে একটা ব্যালেন্স ট্রি। এটার মানে হলো যে আমি যদি রুট থেকে লিফের দিকে কোনো পাথ নেই, লিফ কি? লিফ হচ্ছে গিয়ে এমন একটা নোড যেটার কোনো চিলড্রেন নাই। রুট হচ্ছে গিয়ে টপ মোস্ট নোড, যেখান থেকে সব চিলড্রেন গুলো জেনারেট করবে। সো দ্য রুট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যানসেস্টার অফ এভরিওয়ান। আর লিফ হচ্ছে গিয়ে ইট ইজ দ্য অ্যানসেস্টার অফ নো ওয়ান, বিকজ লিফের আন্ডারে কোনো চিলড্রেন থাকবে না। সো ইন দিস কেস এটা হচ্ছে রুট, আর অল অফ দিজ আর লিভস। সো বি প্লাস ট্রি এর মধ্যে ইট মাস্ট বি আ ব্যালেন্স ট্রি ইন উইচ আমরা হলো যে কোনো লিফ পর্যন্ত রুট থেকে যদি পাথ নেই, তাহলে দেখবো যে আমাদের সেম লেন্থ আসবে, মানে সবার লেভেল বা হাইট অ্যাকচুয়ালি সেম হবে সব লিফের, মানে এর আন্ডারে কোনো আবার লিফ থাকবে না। যদি এর আন্ডারে লিফ থাকে তাহলে অ্যাকচুয়ালি সব, মানে যে কোনো লিফ, মানে সবার আন্ডারেই আসলে নিচে একটা লেভেল চলে আসবে। আসল কথা হচ্ছে আমরা যদি যে কোনো একটা লিফ পিক করি, এখানে 1 2 3 4 5 6 6টা লিফ আছে, যে কোনো একটা লিফ আমরা পিক করলাম, অ্যান্ড এই লিফ থেকে রুট পর্যন্ত, মানে রুট থেকে লিফে আসার জন্য টোটাল ডিস্টেন্স ট্রাভার্স করতে হবে, সেটা কনস্ট্যান্ট ফর অল দ্য লিভস। তো এটাই হচ্ছে একটা ব্যালেন্স ট্রি। এখন ফর এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি যে এই ব্যালেন্স ট্রি এর মধ্যে আমরা বেসিক্যালি সো বি ট্রি এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, আমরা এর আগে যত ট্রি দেখে আসছি সেখানে হচ্ছে ইউজুয়ালি যেটা হতো যে একটা নোডে একটা সিঙ্গেল ভ্যালু থাকতো, সেখান থেকে লেফট অ্যান্ড রাইট চাইল্ড থাকতো।
সো আমরা বি প্লাস ট্রি এর কথা চিন্তা করি। আচ্ছা, এমন কেউ আছেন ক্লাসে যে ট্রি সম্পর্কে বেশি জানেন না? তাহলে আমাকে বলতে পারেন। রাইট, সো বি প্লাস ট্রি এর রুটের কেসে বা যে কোনো নোডের কেসে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা এখানে মাল্টিপল নাম্বারস রাখতে পারি, কাইন্ড অফ লাইক এন অ্যারে। সো ফর এক্সাম্পল এখানে 5 13 থাকতে পারে, এখানে অনলি 17 আছে বাট উই কুড হ্যাভ কেপ্ট মোর। সো বেসিক্যালি ইন এভরি সিঙ্গল লেভেল একটা পার্টিকুলার নোডের মধ্যে, থেকে বলা হয় নোড, একটা পার্টিকুলার নোডের মধ্যে যেসব নাম্বারস থাকবে দে মাস্ট বি ইন দ্য সর্টেড অর্ডার, নাম্বার ওয়ান। অ্যাসেন্ডিং সর্টেড অর্ডার, অবশ্যই ডিসেন্ডিং সর্টেড অর্ডারে কিন্তু না, অ্যাসেন্ডিং সর্টেড অর্ডারে রাখতে হবে। এন্ড এটা কিন্তু খুবই কি একটা রিকোয়ারমেন্ট ফর আ বি ট্রি, বি প্লাস ট্রি। সো ইনসাইড আ নোড অল দ্য নাম্বারস মাস্ট বি ইন সর্টেড অর্ডার। অ্যান্ড টোটাল হচ্ছে আমি যদি এন নাম্বার অফ সে প্রত্যেকটা নাম্বার যেখানে আছে প্রত্যেকটা নাম্বারের দুই সাইডে দুইটা করে পয়েন্টার থাকবে। আমরা কি পয়েন্টার কি সেটা জানি? পয়েন্টার ইজ সামথিং দ্যাট গিভস আ মেমোরি অ্যাড্রেস টু অ্যানাদার লোকেশন। সো এটা আর কি ডায়াগ্রামে দেখানোর জন্য অ্যারো দিয়ে দেখানো হয়। এখানে খেয়াল করেন যে প্রত্যেকটা মানে বড় স্কোয়ার বক্স গুলো হচ্ছে এক একটা নাম্বার রাখার জায়গা, অ্যান্ড এইটার বামে আর ডানে হলো গিয়ে সবগুলোর জন্য দুইটা করে পয়েন্টার আছে। মানে 17 এর দুই সাইডেও পাবো আমরা, এখানের দুই সাইডেও পাবো। 17 এর রাইটে যেই পয়েন্টার এটার লেফটে সেই পয়েন্টার, মানে 5 এর রাইটে যেই পয়েন্টার 13 এর লেফটে অ্যাকচুয়ালি সেই পয়েন্টার। সো টোটাল কয়টা পয়েন্টার আছে এখানে? 5টা। সো 5টা যদি পয়েন্টার থাকে টোটাল নাম্বার অফ কিজ কয়টা হবে? এগুলো হচ্ছে কি বলা হয় এগুলাকে। তো টোটাল নাম্বার অফ কিজ মানে যেটা ইন্ডেক্সটা সেটা কয়টা হবে? সেটা হবে হচ্ছে, যদি এখানে 5 থাকে তাহলে 5 - 1 4। এটা তো কমন সেন্স যে আমি যদি এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট করি যেখানে প্রত্যেকটা কি এর দুই সাইডে পয়েন্টার থাকবে, দেন পয়েন্টার নাম্বারটা হচ্ছে একটা বেশি হবে কি গুলার থেকে। সো ইফ দ্য টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইজ n, then the maximum number of keys can be n - 1, তাই না? সো টোটাল নাম্বার অফ পয়েন্টার্স যদি n হয়, ইন দিস কেস 1 2 3 4 5, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কিজ উইল বি n - 1. আর সার্চ কি ভ্যালিউজ উইদিন আ নোড আর কেপ্ট ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার। এখন এই এক্সাম্পলটা দেখেন, একটু খেয়াল করেন যে বি প্লাস ট্রিতে এক্স্যাক্টলি কি হয়। বি প্লাস ট্রিতে এক্স্যাক্টলি যেটা হয় যে যে কোনো একটা কি এর আমরা যদি লেফট চাইল্ডে যাই তাহলে যেটা হবে যে সেই কি থেকে অবশ্যই লেফট চাইল্ডের সবাই উইল বি লেস দেন দিস, মানে প্যারেন্ট। আমি যার লেফটে গেলাম তার থেকে অবশ্যই ভ্যালুটা ছোট হতে হবে। And if I go to the right child, then the value can be greater than or equal to this number. 17 যদি আসতো তাহলে আমি রাইটে বসাতাম, লেফটে না। Right child might contain the same number, মানে greater than equal to, but মানে 7 মানে বেসিক্যালি যে কোনো একটা নোডের, ফর এক্সাম্পল এখানে 24, একটু খেয়াল করেন 24 যে আছে 24 এর রাইট পয়েন্টারে গেলে আমি আসলে 24 পাবো, নট লেফট। দ্যাটস বিকজ যদি ইকুয়াল টু হয় সেটাকে আমরা রাইটে বসাই, আর যদি লেস হয় দেন লেফটে, আর গ্রেটার দেন হলে তো ডেফিনেটলি রাইটে। সো দিস ইজ হাউ দ্য লেফট চাইল্ড এন্ড রাইট চাইল্ড আর ডিটারমাইন্ড। একটু খেয়াল করেন যে 17 এর লেফট সাব ট্রিতে, এটা হচ্ছে একটা সাব ট্রি, মানে দিস ইটসেলফ ইজ অলসো আ ট্রি, তাই না? এটা একটা রুট, এটার কিছু চিলড্রেন আছে। 17 এর লেফট হ্যান্ড সাইডে যে সাব ট্রিটা আছে এখানে কিন্তু এমন কোনো ভ্যালু নাই যেটা 17 অথবা তার থেকে বড়। খেয়াল করেন 5 13, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 16, এটা 17 এর থেকে ছোট। সো লেফট সাব ট্রিতে অ্যাকচুয়ালি সবাই ছোট হবে প্যারেন্টের থেকে, আর রাইট সাব ট্রিতে সবাই বড় হবে অথবা সমান হবে। আচ্ছা, সো ইন দিস কেস মিনিমাম নাম্বার অফ কিজ যে কোনো নোডে কয়টা হবে? স্বাভাবিক একটা হবে, কারণ একটাও যদি না থাকে তাহলে তো আসলে পুরো খালি হয়ে যাবে, নোডটা রাখার কোনো মিনিং নাই। এন্ড মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স তাহলে কয়টা হবে? একটার বেশি হবে, 2। সো মিনিমাম নাম্বার অফ কিজ হচ্ছে 1 হবে যে কোনো, মানে এটা হলো রুট নোডে, যে কোনো রুট নোডে, এন্ড মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স ইজ ইকুয়াল টু 2। হোয়াট অ্যাবাউট আ নন লিফ নোড? হোয়াট ইজ আ নন লিফ নোড? মানে একটা ইন্টারনাল নোড দ্যাট ইজ নট আ লিফ। মানে হলো আমরা এখন চিন্তা করতে পারি এই লেভেলটা, এই 5 13 এর নোডটা আর 24 13 নোডটা। So in case of a non-leaf node, the minimum number of keys is equal to n/2 এর ceiling -1. So seal of n/2 -1. Seal মানে কি আমরা জানি? কেউ আমাকে বলতে পারবেন seal আর floor এই দুটা কনসেপ্টের মানে কি?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি করে। রাউন্ড অফ করে দেওয়া, কি করা? রাউন্ড অফ করে দেওয়া। 4 মানে 3.5 থাকলে 3.56 থাকলে 3.6 করে দেওয়া। হ্যাঁ, এটা তো রাউন্ডিং। হোয়াট অ্যাবাউট 3.2? ওটাকে আমি কি করব? ম্যাম 4 করব। হ্যাঁ, 3.2 কে 4 করবো, এক্স্যাক্টলি, ভেরি গুড। সিল মানে হচ্ছে, ম্যাম হাইস্ট লেভেলটা ধরো। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হলো যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু যদি থাকে তাহলে তার ইমিডিয়েট উপরে কোন ইন্টিজারটা আছে সেটাতে নিয়ে যাওয়া, আর ফ্লোর হচ্ছে গিয়ে তার ইমিডিয়েট নিচের কোন ইন্টিজার আছে সেখানে নিয়ে যাওয়া। সো ইফ আই হ্যাভ আ নাম্বার লাইক 2.5, তাহলে সেটাকে আমি 3 বানাই দিব। ইফ আই হ্যাভ আ নাম্বার 2.1, সেটাকেও আমি 3 বানাই দিব। সো সিল হচ্ছে গিয়ে এমন একটা নাম্বার যে একটা ফ্র্যাকশনাল ভ্যালু হলে ঠিক তার উপরের ইন্টিজারটাকে আমি পিক করব। সো ইন দিস কেস n/2 এর সিল -1 হচ্ছে মিনিমাম নাম্বার অফ কিজ ইন আ নন লিফ নোড, আর মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স তাহলে কত? এই পুরাটা +1। এটা তো আই থিঙ্ক এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে নাম্বার অফ পয়েন্টার হলো গিয়ে কি থেকে একটা বেশি হবে, বিকজ একটু খেয়াল করেন কি এর দুই সাইডে পয়েন্টার থাকবে। সো যে কোনো নোডে পয়েন্টার হচ্ছে কি থেকে একটা বেশি হবে। সো মিনিমাম নাম্বার অফ কিজ যদি এইটা হয় তাহলে মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স হবে এইটা +1, মানে এইটা +1, উইচ ইজ বেসিক্যালি -1টা চলে যাবে, n/2 এর সিল। আর লিফ নোডে কিরকম হবে? মিনিমাম নাম্বার অফ কিজ হচ্ছে n-1/2 এর সিল, আর মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স হচ্ছে এটা +1। আর এই কথাটা আমি এইমাত্র বললাম। তো একটা এক্সাম্পল দেখি, যদি n 5 এর সমান হয় তাহলে ইচ নোড কন্টেইনস ম্যাক্সিমাম 5 পয়েন্টার্স, ম্যাক্সিমাম 4টা কি ভ্যালু। 5টা পয়েন্টার থাকলে অবশ্যই কি ভ্যালু 4টা থাকবে, মানে ম্যাক্সিমাম যে কোনো নোডে। আচ্ছা, ইচ রুট নোড কন্টেইনস অ্যাট লিস্ট 2 পয়েন্টার্স। এই যে দেখে আসলাম মিনিমাম নাম্বার অফ কিজ এত, মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স এত। সো রুটের জন্য এটা ফিক্সড, মিনিমাম নাম্বার অফ কি একটা থাকতেই হবে, আর পয়েন্টার হচ্ছে গিয়ে মিনিমাম 2টা থাকতে হবে। তারপরে নন লিফ নোডের জন্য কত খেয়াল করি, 5/2 কত? 2.5। এটার সিল নিলে উই উইল গেট 3। সো নাম্বার অফ পয়েন্টার্স হচ্ছে গিয়ে n/2 এর সিল, উইচ ইজ অ্যাট লিস্ট 5/2 এর সিল যদি আমরা নেই, 2.5 এর সিল করলে আমরা পাবো 3, সো 3। আর কি এর ভ্যালু তার থেকে একটা কম, n/2 - 1, সো 2 কি ভ্যালুস। আর ইচ লিফ নোড, এটা কিন্তু মিনিমাম, এমন না যে এই কয়টা থাকতেই হবে, এটা হচ্ছে মিনিমাম। ইচ লিফ নোড কন্টেইনস মিনিমাম কয়টা? n-1/2 নাম্বার অফ কিজ। সো 5 - 1 কত? 4/2 কত? 2। 2 এর সিল তো অ্যাকচুয়ালি 2ই, সো 2টা মিনিমাম থাকতে হবে। তো এটা হলো B+ট্রি এর মানে জাস্ট বেসিক রুলস। হ্যাঁ, যে এখানে কয়টা নোডে কয়টা করে থাকতে পারবে, এটা হচ্ছে আপনারা যখন ইনসারশন বা অন্য কিছু কোনো অপারেশন করতে যাবেন, যদি মনে হয় যে একবার চেক করা উচিত যেটা কনসিস্টেন্ট নাকি না, তাহলে হচ্ছে আপনারা এই এই ফর্মুলা দিয়ে চেক করতে পারেন। তো আমাদের যেটা মানে একটা মানে যখন আমরা কোনো অ্যালগরিদম বা সিমুলেশন, যদি আমরা অ্যালগরিদম যখন কোনো পড়ি তখন অবশ্যই আমাদের সিমুলেশনটা দেখা লাগে, তাই না? সো আমরা চিন্তা করতে পারি, আমি এখন ডিটেইলে আপনাদের সিমুলেশনটা দেখাবো, এর আগে হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখি। সে ফর এক্সাম্পল এখানে হলো একটা, দিস ইজ ইয়োর B+ট্রি। এখন মানে দিস ইজ দ্য গিভেন B+ট্রি দ্যাট ইউ হ্যাভ। এখন এই B+ট্রি এর মধ্যে সে আমি এখন 7 কে ইনসার্ট করব। একটু খেয়াল করেন যে যে কোনো B+ট্রি এর ওই রুলটা কিন্তু মেনটেন করতে হবে যে একটা পার্টিকুলার নাম্বারের লেফট চাইল্ডে থাকবে তার থেকে কম, রাইট চাইল্ডে থাকবে তার থেকে বেশি। সো ইফ আই ওয়ান্ট টু ইনসার্ট 7, খেয়াল করেন আমার যেটা করতে হবে, আমার রুট থেকে ট্রাভার্স করতে হবে। এটা হচ্ছে মানে ইনসার্শনের জন্য। সো ইনসার্শনের জন্য অবশ্যই প্রথমে আমরা একটু সার্চ অপারেশন করতে হবে, তাই না? যে আমার এখান থেকে সার্চ করে করে যেতে হবে। তো আমাকে বলেন তো B+ট্রিতে আমরা সার্চ কিভাবে করব? লাইক আমি বললাম যে আমি এই ট্রিতে সাপোজ 29 কে খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে কেউ কি আমাকে বলবে যে এই স্টেপটা আসলে কি কি হবে? 2-3টা স্টেপে আমার এই কাজটা করতে হবে, সেই স্টেপগুলো কি? এইটা হচ্ছে গিভেন ট্রি। আই ওয়ান্ট টু সার্চ ফর দ্য নাম্বার 29, মানে আমি দেখতে চাচ্ছি 29 কি আছে নাকি না, কোথায় আছে। ম্যাম প্রথমে ম্যাম দেখতে আগে হবে যে মানে রুট থেকে এটা বড় কিনা, রুটের সর্বোচ্চ সংখ্যা থেকে এটা বড় না ছোট এটা দেখতে হবে। রুটের সর্বোচ্চ সংখ্যা থেকে এটা বড় কিনা ছোট এটা দেখতে হবে কেন? মানে রুটের সর্বোচ্চ সংখ্যা কেন, মানে এটা ম্যাম এমন রুট থেকে বড় হইতে হলে কি সবচেয়ে বড়টা থেকেও বড় হবে না? না, সবচেয়ে বড় থেকে বড় হতে হবে না। ফর এক্সাম্পল দেখেন ম্যাম আগে 29 13 তো আসলে দেখতে হবে। সবচেয়ে বড়টা থেকে বড় না, 30 থেকে তো ছোট।
তারপরে 20, এটা কিন্তু 30 থেকে ছোট, মানে এমন না যে সবচেয়ে বড়টা থেকে বড় হতে হবে, এটা জাস্ট ডিপেন্ড করে যে আপনার ওই কি এর দুই দিকে যে পয়েন্টার আছে তাদের সাথে কম্প্যারিজনটা হবে। মানে খেয়াল করেন যে 13 এর লেফটে হচ্ছে 2 3 5 আছে, রাইটে কিন্তু 14 16 আছে, রাইট? 14 16 হচ্ছে 13 এর রাইট চাইল্ডে থাকবে, বাট নট নেসেসারিলি 30 এর থেকে বড় হতে হবে, রাইট? আমি কি বুঝাতে বুঝতে পেরেছি? পারছি। হ্যাঁ, তাহলে বলেন 29 যদি খুঁজতে হয় তাহলে আসলে আমার কি করতে হবে? ফার্স্টে রুটে গেলাম, দেন হোয়াট? 13 এর সাথে কম্পেয়ার করবো, 13 এর ছোট না বড়। হ্যাঁ, তারপরে 17। তারপর 17 এর সাথে, তারপর 24 এর সাথে, তারপর লাস্টে যখন দেখবো 30 থেকে ছোট তখন হ্যাঁ 30 লেফটে বসাবো। হ্যাঁ, তারপরে লেফটে গিয়ে কি করব? লেফটে 29। গিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখবো যে 29 এর সমান নাকি ছোট। যদি দেখি সমান তাহলে রাইটে বসাবো। মানে আসল মানে আমরা এখন সার্চ করছি, ইনসারশন না। সো ভাই হ্যাঁ, আপনারটা আচ্ছা কারেক্ট হয়েছে, ভেরি গুড। জাস্ট একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে চাইল্ডে গেলে অবশ্যই আমি যেটা বললাম যে যে কোনো বি প্লাস ট্রিতে দ্য নাম্বারস উইল অলওয়েজ বি সর্টেড, রাইট? দে উইল অলওয়েজ বি ইন অ্যান অ্যাসেন্ডিং সর্টেড অর্ডার। সো হুম, আমার লেফট থেকে সার্চ করে করে যেতে হবে। 24 থেকে বড়, তাহলে আমি রাইটে চলে যাব। 27 থেকে বড়, রাইটে চলে যাব। এখানে আমি 29 পেয়ে গেলাম। হোয়াট অ্যাবাউট 28 যদি আমি সার্চ করতে বলতাম? আমি 24 থেকে রাইটে যেতাম, দেন 27 থেকে রাইটে যেতাম। তখন 29 ডানে সরাই দিতাম, তারপর মাঝখানে 28 বসে দিতাম। হ্যাঁ, আপনি তো ইনসার্শনের কথা বলছেন, আমি সার্চেরটা আস করছি, যে ও সার্চ আচ্ছা জাস্ট আচ্ছা, হ্যাঁ। বেসিক সার্চ। তাহলে দেখতাম যে 28 নাই, কেন? বিকজ 27 থেকে গ্রেটার ফাইন, 29 থেকে স্মলার হওয়ার কথা ছিল, এখানে কিছু নাই, তার মানে 28 হ্যাঁ ডাজন্ট। বাট ইনসার্শনে আপনি যেটা বললেন, হ্যাঁ সেটা ঠিক আছে। যদি আমি 28 ইনসার্ট করতে চাই, দেন অবশ্যই আমার এই যে সার্চ অপারেশনটা করলাম, 13 থেকে বড় 17, দেন 24, দেন রাইটে গিয়ে আমি 28 কোথায় ইনসার্ট করব? 29 কে রাইটে সরাই দিয়ে 28 কে এখানে ইনসার্ট করে দিব। সো এখানে একটা ওইরকম এক্সাম্পল আছে, ইনসার্ট 7 ইনটু আ ফ্রি স্লট। সো প্রথমে রুটের আমি 13 এর থেকে বড় নাকি দেখবো। 7 ইজ লেস দ্যান 13, সো আমার এখানে কাজ শেষ। আমি 13 এর লেফটে চলে যাব, লেফটে গিয়ে দেখবো 2 3 5 এর পরেই আসলে 7 বসে। সো আই উইল সিম্পলি রাইট 7 ওভার হিয়ার। আমার 7 এর ইনসার্শন ডান। হোয়াট অ্যাবাউট যদি এখন আমি 8 ইনসার্ট করতে চাই? তো খেয়াল করে দেখেন যে 8 কিন্তু 13 এর থেকে ছোট, সো এটা অবশ্যই লেফটে বসবে, বাট লেফটে আর কোনো জায়গা নাই। সো 2 3 5 7 দিয়ে ফুল হয়ে গিয়েছে। আর এটা এমনও না যে আমি আসলে এই 14 এর আগে 8 বসাই দিতে পারবো, তাহলে রং হবে। বিকজ 14 এর আগে যদি 8 বসাই দিই এইখানে, তাহলে এটা বুঝাবে যে 13 থেকে 8 বড়, বাট দিস ইজ নট লজিক্যাল। সো এই কাজটা আমি করতে পারবো না। তো এরকম কেস হলে আসলে বি প্লাস ট্রিতে কি করতে হয়? একটা রুল আছে, সেই রুলটা হলো গিয়ে যে যেই নোডে আমার ইনসার্ট করার কথা ছিল সেটাকে স্প্লিট করে ফেলতে হয়। সো আমি এখন যেটা করি, আপনাদেরকে একটু সিমুলেশনটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। So let me know when you can see the screen, okay? Is the Jamboard visible? দেখা যাচ্ছে Jamboardটা? ম্যাম Okay. So let's suppose that this is going to be our root. Suppose আমাদের রুটে আছে হলো 13, 24 and 30. Suppose এটা হচ্ছে আমাদের root. And we have like a few leaves.
like 2 3 5 after 7 এর ইনসারশন 7, তারপরে এইদিকে সাপোজ 14 আছে, 16 আছে, 19 আছে, 22 আছে, তারপরে সাপোজ 24 এর রাইটে আছে 24 27 29, তারপরে কিছু একটা, আর 30 এর রাইটেও গ্রেটার দেন 30 কিছু নাম্বার আছে, লাইক 33 34 38 and 39। সাপোজ এটা হচ্ছে আমাদের বি ট্রি। আচ্ছা, এখন আমি যদি 28 ইনসার্ট করতে চাই তাহলে কি হয়েছিল একটু আগে আমরা যেটা বললাম, 29টা রাইটে সরে যাবে, এখানে 28 চলে আসবে, এখানে 29 চলে যাবে। হোয়াট ইজ দ্য প্রসিডিওর? দ্য প্রসিডিওর ইজ ফার্স্টে আমি 13 এ যাব, দেন আই উইল গ্র্যাজুয়ালি গো মুভ আপ অ্যাসেন্ডিং অর্ডার, চেক করতে থাকবো যে 28 এর থেকে যেই বড় হয়ে যাবে তখন তার লেফটে পয়েন্টারে গিয়ে আমি চলে যাব। Then since I saw that 24, 27 and 29 were placed here and there was an empty location, so আমি এখানে 28 বসাতে পারবো 29 কে রাইটে সরাই দিয়ে। কেন রাইটে সরালাম? Because this has to be in an ascending order। আচ্ছা, এখন সাপোজ আমি ইনসার্ট করতে চাচ্ছি হলো 20, সাপোজ ইনসার্ট 20 এটা করতে চাই। সো খেয়াল করেন, যদি আমি 20 ইনসার্ট করতে চাই তাহলে আমার লোকেশনটা এক্স্যাক্টলি কি হওয়ার কথা? 13 থেকে আমি রাইটে যাব 24, 24 থেকে 20 ছোট, সো অবশ্যই 24 এর লেফট পয়েন্টারের এখানে 20 থাকবে কোথাও। হাউএভার এই চারটাই আসলে ফিল আপ করা, এখানে 20 বসার কোনো জায়গা নাই। রাইটে আমি যেতে পারবো না, লেফটে যেতে পারবো না, তাহলে ইললজিক্যাল হয়ে যাবে পুরাটা। আমার এখানেই বসাতে হবে 20 কে, বাট কিভাবে বসাবো? সো এইটা করলে যেটা করবেন যে যেই নোডে তাকে বসানোর কথা না, এখন এইটাকে আমাদের স্প্লিট করে ফেলতে হবে, মানে we will basically split this into two। 14 16 19 22 যে আছে, এটাকে আমরা 14 16 একটা নোড নিলাম, আর 19 22 আরেকটা নোড নিব। ওকে, দিস ইজ স্টেপ 1। ইন কেস যদি আমাদের একটা ফিল আপ হয়ে থাকে আর এখানে আমরা ইনসার্ট করতে পারছি না, দেন হচ্ছে আমাদের এটাকে স্প্লিট করতে হবে ইনটু 2। আচ্ছা, স্প্লিট করে ফেললাম। নেক্সট স্টেপে একটু খেয়াল করেন যে এখন 20 কোথায় বসানো যায় এই দুইটার মধ্যে? অবশ্যই এখানে বসানো যায়, 19 22 এর মাঝে 20 বসতে পারবে। সো উই ক্যান সিম্পলি ইনসার্ট 20 ওভার হিয়ার। আমি এখানে 20 বসাই দিলাম, 22 কে রাইটে সরাই দিলাম। দিস ইজ দ্য নিউ নোড, দিস টু আর দ্য নিউ নোডস। হ্যাঁ, এটাকে স্প্লিট করে উই গেট দ্য টু নিউ নোডস 14 16 and 19 22। বেসিক্যালি মাঝের থেকে স্প্লিট করে দিলাম। এই দুটো চলে আসলো লেফট নোডে, এই দুটো চলে আসলো রাইট নোডে। এখন রাইট নোডে এটাকে 20 যেই ভ্যালুটা সেটা ইনসার্ট করবে কোথায়? 22 আর 19 এর মধ্যে, উইচ ইজ দিস। সো আমরা নতুন এই নোডটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এটাকে আমরা বি ট্রিতে কিভাবে ইনসার্ট করবো একটু খেয়াল করেন। এখন তো এইটাকে যদি আমি এখানে কোনো একটা ভ্যালু বসে নিচে দুইটা ভ্যালু দিয়ে দিই তাহলে এটা হবে না, বিকজ এটা একটা ব্যালেন্স ট্রি হতে হবে, তাই না? সো বেসিক্যালি আমরা এটাকে কোথায় বসাতে পারবো এক্স্যাক্টলি? আচ্ছা, এইটাকে বসানোর আগে একটু খেয়াল করেন যে এই দুইটা যদি চাইল্ড নোড হয়, এদের একটা প্যারেন্ট নোড আমি ফিক্স করলাম সাপোজ, যেটার লেফট সাইডে থাকবে এই নোডটা, রাইট সাইডে থাকবে এই নোডটা। আমি এখানে কোন ভ্যালু বসালে এটা ইললজিক্যাল হবে না? মানে এখানে 5টা ভ্যালু আছে, রাইট? 14 16 19 20 22। আমাকে এই 5টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু বলেন যেটাকে আমি এই পজিশনে বসালে, এই দুজনের প্যারেন্ট হিসেবে বসালে আমার এখানে লজিকটা নষ্ট হবে না। 19, ভেরি গুড। এখানে যদি আমি 19 বসাই, মানে এই দুজনের প্যারেন্টে যদি আমি 19 বসাই, তাহলে দিস উইল বি কারেক্ট, মানে এখানে কোনো ভুল থাকবে না। কেন? বিকজ প্যারেন্টের লেফট সাইডে মাস্ট বি স্মলার, বাট রাইট সাইডে ইট ক্যান বি গ্রেটার দেন অর ইকুয়াল টু। সো এখানে 19 থাকতে পারে। সো আমি এটার প্যারেন্টে হচ্ছে গিয়ে 19 কে নিয়ে আসতে পারি। সো আমি যদি এখন 19 কে নিয়ে আসতে চাই, তাহলে আপনি এটা চিন্তা করে দেখেন যে ইটস কাইন্ড অফ লাইক দিস। এটা হচ্ছে আমার রুট আমি আবার রিপিট করে লিখলাম না, এই যে এই রুটটা রিপিট করে লিখলাম না। রুটের লেফট সাইডে যে 2 3 5 7 ছিল, তারপরে হলো এখানে আচ্ছা তারপরে এখানে রাইট হ্যান্ড সাইডে আরো দুটো জিনিস ছিল বেসিক্যালি, এই যে 33 34 এটা আর 24 27 এটা লিখলাম না। তো এর মধ্যে আমি কি করলাম, আমি দুইটা নতুন নোড নিয়ে আসলাম। একটা হচ্ছে 14 16 আর একটা হলো
19, 20, 22. সো এখন এটার প্যারেন্ট আমি বানাবো 19 কে। 19 এর লেফট চাইল্ড হবে এইজন, রাইট চাইল্ড হবে এইটা, আর এইটার প্যারেন্ট হবে রুটটা। হ্যাঁ, বাট এটা করলে যেটা হবে যে আমার এখানে একটা লেভেল বেড়ে যাচ্ছে এন্ড জিনিসটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে। সো একটু খেয়াল করেন যে রুটে কি মানে আমার 19 কে বেসিক্যালি এই দুজনের প্যারেন্ট বানাতে হবে, এটা হচ্ছে আসল কথা। তো 19 কে যদি আমি এই দুজনের প্যারেন্ট বানাতে চাই রুটের আন্ডারে, একটু খেয়াল করেন যে রুটে কিন্তু এখন একটা জায়গা খালি আছে, আছে না? আমার 19 কে 14, 16 আর 19, 20, 22 এর উপরে রাখতে হবে, আর রুটের ইদার সমান অথবা নিচে করতে হবে। বাট রুটে তো এখন একটা জায়গা খালি আছে। তো একটু খেয়াল করেন আমি এখানে একটা 19 যদি বসাই দিই আমার কি ট্রিটা হয়ে যাচ্ছে না? এটা কি আমরা বুঝতে পারি? জি ম্যাম। জি ম্যাম। তো আমি যদি এখন ট্রিটা আঁকি তাহলে অবশ্যই সর্ট করতে হবে। 13 এর পরে ছিল 24, তার মানে 24 এর আগে চলে আসবে 19, আর 24 এর পরে চলে আসবে 30। তাহলে 13 এর লেফট হ্যান্ড সাইডে ছিল 2, 3, 5, 7। এবার খেয়াল করেন 19 এর লেফটে আসবে কি ওই যে 14, 16 যেটা সে, আর 19 এর রাইটে আসবে হচ্ছে 19, 20, 22। আমাদের 20 এর ইনসারশন ডান। আর 24 এর রাইটে কি ছিল ওগুলো আমি আর লিখলাম না, মানে আরো দুইটা নোট ছিল আর কি। সো 20 হ্যাঁ কে কোনো একটা পয়েন্টার কি মাত্র একটা নোটকেই কি করতে পারে, পয়েন্ট করতে পারে? হ্যাঁ হ্যাঁ, একটা পয়েন্টার দিয়ে পুরো একটা নোটকে পয়েন্ট করতে পারে। ওকে, কেউ কি কোনো কোয়েশ্চেন বা কিছু করেছেন? হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম এখন তো রুটটা ফুল হয়ে গিয়েছে, বাট এমন একটা কেস যদি আবারও আসে এখন তাহলে আমি ওই কেসটা দেখাবো যে যদি এমন একটা অবস্থায় আমরা আরেকটা ইনসারশন করতে চাই। ঠিক আছে, সো ফর এক্সাম্পল লেটস সি যে আমরা এখন যেটা করব, সাপোজ আমরা 8 কে এখন ইনসার্ট করব, লাইক উই ওয়ান্ট টু ইনসার্ট 8 ইনটু দিস ট্রি। এইটা হচ্ছে আমাদের ট্রি। এখন আমরা থার্ড স্টেপে করব কি, আমরা হলো ইনসার্ট 8। সো যদি 8 ইনসার্ট করতে চাই, ইন দ্যাট কেস 13, 19, 24, 30, 13 এর অবশ্যই লেফটে যাবে, লেফটে গিয়ে দেখবে 2, 3, 5, 7। 2, 3, 5, 7 এর পরে 8 বসার কথা, তাই না? বাট 8 এখানে বসতে পারবে না, 13 এর রাইটেও যেতে পারবে না। সো ইন দিস কেস আমরা আচ্ছা প্রথম স্টেপটায় আমরা যাই, মানে রুটকে আমরা কি স্প্লিট করবো ওটা পরে যাচ্ছি, এটা তো নেক্সট ইটারেশনে। প্রথম আমাদের দেখতে হবে যে 8 will be placed somewhere over here, right? But in that case, what do we have to do first step? We have to split this node, তাই না? যেখানে এইটার বসার কথা সেটাকে আমাদের স্প্লিট করে ফেলতে হবে। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে let us split 2, 3, 5, 7. সো 2, 3, 5, 7 কে আমরা স্প্লিট করলাম। এটা হচ্ছে একটা নোড আর এটা হচ্ছে আরেকটা নোড 5, 7। এখন 8 কোথায় বসবে? 8 সিম্পলি হচ্ছে এই 7 এর রাইটে বসে যাবে, 5, 7, 8। সো 2, 3 আছে আর 5, 7, 8 আছে। ওকে, তো এদের প্যারেন্ট কে হবে আমাকে বলেন? নিউ প্যারেন্ট 5 হবে ম্যাম। 5 হবে, ভেরি গুড। সো এখন এখানে 5 চলে আসলো। তো আগের কেসে আমরা সিম্পলি কি করতে পারতাম, এখানে একটা 5 বসাই দিতে পারতাম, জায়গা খালি ছিল। এখন কোনো জায়গা খালি নাই রুটে, হোয়াট ডু উই ডু দেন? রুটের এই মানে যদি এই কেসটা রুটের কেসে হয়, মানে আর কি উপরে আমরা উপরে যাচ্ছি সেই উপরের নোডেও খালি জায়গা নাই, তখন কি করতে হয়? তখন যেটা করতে হবে যে লেটস সি আমাদের এই কেসটায় আসলে মানে কাজটা আর কি কিরকম হওয়ার কথা ছিল। এখানে আমরা মানে এই কেসটাও যদি খালি না থাকে তাহলে আমাদের রিকার্সিভলি ওই একই অপারেশন আবার অ্যাপ্লাই করতে হবে। মানে আসল কথা হচ্ছে যে উই হ্যাভ টু টেক আ 5, মানে 5 এর চিলড্রেন থাকবে 2, 3 আর 5, 7, 8। এখন 5 এর প্যারেন্ট হতে হবে হচ্ছে রুট আর কি, এই কেসটার মতো। এই যে 19 এখানে ছিল, সো 5 এখানে বসলে 5 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে মানে 5 এর চিলড্রেন হচ্ছে এই দুজন হবে, আর 5 হলো গিয়ে রুটে বসবে। মানে এখানে কেসটা যেমন 19 রুটে বসে গিয়েছিল, এই যে 19 রুটে বসে গিয়েছে, 5 এর রুটের বসার কথা, বাট রুটে কোনো জায়গা নাই। সো তাহলে আমরা কি করব, ওই স্টেপটাই আবার অ্যাপ্লাই করব রিকার্সিভলি। এই রুটটাকেও আমরা এখন স্প্লিট করব। আই রিপিট, আমরা যখন উপরের নোডে সেভ করতে চাচ্ছি কিছু,
স্প্লিট করে সেখানেও যদি জায়গা না থাকে সেটাকেও আমাদের স্প্লিট করতে হবে। এইটা আমাদের নিচে থেকে উপরে যেতে যেতে করতেই হবে, যতক্ষণ আমরা জায়গা পাচ্ছি আমরা ওটাকে স্প্লিট করতে থাকবো। তো এখন আমরা রুটকে করব স্প্লিট। রুটকে যদি স্প্লিট করি তাহলে আমাদের সাপোজ এক সাইডে আসছে হলো 5, 13 আর 19। আচ্ছা 5, 13, 19 কেন আসলো? 5 তো প্রথমে ছিল না, 13, 19 কে এক ঘরে নিলাম, 24, 30 কে আরেক সাইডে নিলাম, তারপর আমি 5 কে বসা দিতে হবে আমার। সো 5 কে কোথায় বসাবো? 13 এরও আগে। আই হোপ এটা সবাই বুঝতে পেরেছেন, না বুঝলে বলবেন। তারপরে আরেকটা কি থাকবে? 24 and 30। আচ্ছা, সো আমরা এভাবে স্প্লিট করে দিলাম। লেফট হ্যান্ড সাইডে থাকবে 5, রাইট হ্যান্ড সাইডে থাকবে 24 and 30। তারপরে 5 এর লেফটে আমি কাকে নিয়ে আসবো? 2, 3, তাই না? আমি আর ডিভাইড করে দিলাম না, বাট আপনারা তো বুঝছেন এইভাবে দিতে হবে আর কি। 5 এর রাইটে কে কে বসবে? 2, 3 ছিল লেফটে, আর রাইটে বসবে হচ্ছে যে 5, 7, 8, এই নোটটা। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম 5 আর 13 লেফটে রেখে 19, 24 আর 30 কি রাইটে রাখতে পারতাম? আবার বলেন। 5 আর 5 আর 13 লেফটে রেখে এই হ্যাঁ 13, 19, না 19, রাখতে 24 পারতাম না, না আমরা এটা রাখতে পারতাম না। আচ্ছা কেন? বিকজ এটা রুলটা হচ্ছে কাইন্ড অফ লাইক দিস। 5 কিন্তু ছিল না আগে, মানে আমরা যখন নোটটা স্প্লিট করেছি, এই রুটটাকে স্প্লিট করেছি, উই গট 13, 19 অন দ্য লেফট সাইড অ্যান্ড 24, 30 অন দ্য রাইট সাইড। সো আমাদের লেফট নোটটার মধ্যে অবশ্যই 13, 19 থাকতে হবে, আর রাইট নোটটার মধ্যে 24, 30 থাকতে হবে। এটার লজিকটাকে আপনি পরে একটু পরেই দেখতে পারবেন যে যখন ফুল ট্রিটা হবে তখন আমি 19 রাইটে নিলে অ্যাকচুয়ালি হতো না। সো ওটা আমরা পরে দেখবো, বাট এমনিতে এটা রুলটা হচ্ছে এটা যে স্প্লিট যেহেতু করতে হবে, ইকুয়াল নাম্বার অফ ভ্যালুস লেফটে এন্ড রাইটে যেতে হবে। এরপরে হলো আমি 5 কে বসাবো। 5 তো নতুন নোট, সো এখন আমি জি 5 ম্যাম কে বুঝছি। বসাবো হচ্ছে 5 এই পজিশনটায়। দ্যাটস ওয়াই ইট লুক লাইক দিস। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, সো এখানে বসবে 5। আচ্ছা এরপরে হলো ওই যে 13 এর রাইটে ছিল 14, 16, তারপরে হলো গিয়ে 24 এর লেফটে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন যে মানে 19, 20 আর 22 এই তিনটা ভ্যালু, এরা হচ্ছে গিয়ে মানে আমি 19 এর রাইটেও বসাতে পারি, 24 এর লেফটেও বসাতে পারি। তাহলে এটা আমি কোথায় বসাবো? এরকম একটা কেস যখন হবে, রুট স্প্লিট করতে গেলে এটা হয়, এমন একটা কেস যখন হবে সে আমার কাছে সবচেয়ে উপরে, এখন আমি রুট সেট করতে পারি নাই, আমার এর উপর একটা রুট হবে, সবচেয়ে উপরে আপাতত কি কি ভ্যালুজ আছে, এটা তো কোনো ইয়ে না, এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, দেখালাম। আপাতত সবচেয়ে উপরের লেভেলে আমার কাছে কি কি আছে? আই হ্যাভ 5, 13, 19, 24 and 30। একটু খেয়াল করেন, আই হ্যাভ 5, 13, 19, 24 and 30। I have these 5 values. In this case, আমি যেটা করতে পারি, আমি তো 19 কে রুট বানায় ফেলতে পারি, কারণ এদের মধ্যে কাউকে তো আমার রুট বানাতে হবে, তাই না? কারণ দুই সাইডে দুইটা নোড আছে, এরা তো কাউকে পয়েন্ট, মানে কেউ কোনো একটা প্যারেন্ট তো থাকবে যেখান থেকে আমার ফার্স্ট এখানে আসতে হবে। রুট কখনো ডাবল হতে পারে না, সো এদের একটা কমন রুট অবশ্যই থাকবে। সো আমি কাকে রুট বানাতে পারি? অ্যাকচুয়ালি আমি তো 19 কে রুট দিতে পারি, বিকজ 19 এর লেফটে তাহলে 5, 13, 19 থাকবে, আর রাইটে থাকবে 24, 30। সরি 19 থাকবে না আর কি, 19 এর লেফটে থাকবে 5 আর 13, আর 19 এর রাইটে থাকবে 24 আর 30। তো আমরা কেন এখানে 24 কে রুট নিয়ে 24 এর রাইটে পয়েন্ট করে দিলাম না? তাহলে তো লজিক্যাল হতো, তাই না? 24 কে রুট নিতাম, দেন 24 এর রাইটে, মানে ওই লজিকটা ফলো করতো যে গ্রেটার দ্যান ইকুয়াল টু তো ডানে বসবে, আর লেস দ্যানটা লেফটে বসবে। এটার কারণ হচ্ছে যে আমাদের রুট থাকলে আসলে এই ইনফরমেশনটা নেসেসারি না, আমরা এর চেয়ে কম ইনফরমেশনে কাজটা করতে পারছি। মানে এখানে আমি অ্যাকচুয়ালি এই লেভেলে 5, 13, 19, 24, 30 না বসায় আই ক্যান সিম্পলি প্লেস 5, 13, 24, 30 আর রুট বানায় নিতে পারি আমি 19 কে। সো কাইন্ড অফ লাইক দিস, যে আমি রুট যদি 19 কে নেই, মানে ওই যে মিডল ভ্যালুটা 5, 13, 19, 24, 30 এর মধ্যে যে মিডল ভ্যালু, তাকে আমি রুট নিয়েছি, এন্ড দেন এইটার লেফটে যাবে হচ্ছে 5, 13, আর রাইটে যাবে হচ্ছে
24, 30। আমি আর পয়েন্টার লিখলাম না, ওটা আপনারা বুঝবেন। এবার 5, 13 এর লেফটে কি বসবে? 2, 3। এখানে বসবে 5, 7, 8। এখানে বসবে 14, 16। তারপর 24 লেফট এখন বসবে হচ্ছে 19, 22, 20, 22। তারপরে রাইটে এক্সেট্রা এক্সেট্রা। সো যখন রুট স্প্লিট করতে হবে তখন আমাদের এমন একটা ভ্যালুকে নিয়ে আসতে হবে যেটা আমরা রিপিট করব না। সো এই রুলটা একটু আপনাদের খেয়াল করতে হবে। এটা একটা স্পেশাল এক্সেপশনাল কেস, যখন আমরা রুটকে স্প্লিট করব, ইন দিস কেসটা আর কি, যখন আমরা রুটকে স্প্লিট করে ফেলেছি 13, 19, 24, 30 দিয়ে, এই এখানে যখন নতুন একটা ভ্যালু আসবে, ইন দিস কেস কি আসছে? 5। সো 5 এই লেভেলটায় আসছে 5, 13, 19, 24, 30। আমরা 19 কে রুট নিয়ে নিয়েছি, এন্ড দেন 19 এর লেফটে চলে আসছে লেফটের এই দুজন, আর রাইট আসছে রাইটের এই দুজন। তাহলে অ্যাকচুয়ালি আমরা রিডান্ডেন্ট ইনফরমেশন রাখার কোনো প্রয়োজন নাই। আমরা যদি 19 কেও রাখতাম তাহলে যেটা হতো যে 19 এর রাইটেও তো অ্যাকচুয়ালি আমরা নিতে পারি এদেরকে, 24 লেফটেও তো নিতে পারি, দুইটা সেপারেট নোডে, দ্যাটস ফাইন। বাট অলসো লাইক 19 রাখাটা আসলে এখানে আননেসেসারি, বিকজ আমরা রুট থেকে যখন নিতে চাই তখন রুট থেকে তো আমরা ফলো করে করে নিচের দিকে আরো ইনফরমেশন পাচ্ছি না, মানে 19 এর ইনফরমেশনটা আমরা রুটে পেয়ে যাচ্ছি, সেটা আমরা আর নিচে লিখবো না। তো এটা হচ্ছে রুটের কেসটা। এই দুটা কেসই ছিল B+3 ইনসারশনে। সো আমি যেটা করব যে আমি এই জ্যামবোর্ডটা এলএমএস এ দিয়ে দিব, আপনারা একটু এটা গো থ্রু করেন পড়ার সময়, আর হচ্ছে আপনাদের ওই স্লাইডটা তো আছে। সো এখন যদি আমরা দেখি, আপনাদেরকে যে স্লাইডটা দেখাচ্ছিলাম এইমাত্র, আই থিংক দিস ইজ আপলোডেড, এইটার মধ্যে সো ইনসার্টিং 8, মানে এরকম একটা টাইমে যদি ইনসার্ট 8 করতে বলে তাহলে আপনারা পারবেন না। ইনসার্ট তো এখানে 8 করতে হবে, এটাকে স্প্লিট করতে হবে ফার্স্টে 2, 3, 5, 7 কে, দেন লেফটে আসবে 2, 3, রাইটে আসবে 5, 7, দেন ওখানে 8 বসে যাবে। তারপরে হচ্ছে আমাদের ওই যে এখানে একটা 5 যে আসবে সেটাকে কপি এন্ড পুশ আপ করতে হবে আর কি। সো এরপরে হলো এটাকে আমি এর প্যারেন্টে বসাই দিব। সো প্যারেন্টে বসাতে গেলে আবার স্প্লিট করতে হবে রুটকে। রুটকে স্প্লিট করতে গেলে আই উইল গেট 5, 13, 17, 24 and 30। তো 17 কে তখন রুট বানাই দিতে হবে, মানে আমি যে এক্সাম্পলটা দেখালাম এক্স্যাক্টলি ওইটাই, জাস্ট 19 এর জায়গায় 17। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে, আপনারা এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, সবাই করবেন বাসায়। এটা এখানে দুইটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। যদি কারো প্রবলেম হয় দেন আমাকে নেক্সট ক্লাসে বলবেন। সো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দুইটা প্র্যাকটিস দেওয়া আছে, এটা সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো এটা গেল হচ্ছে আমাদের B+3। B+3 এর পরে আমরা যে একটা স্ট্রাকচার দেখব সেটা হচ্ছে হ্যাশিং। হ্যাশিং হচ্ছে একটা নতুন ডেটা স্ট্রাকচার, আমরা এটা দেখি। ওকে, সো B+3 হচ্ছে কি আমাদের ডান। What we will now see is a new data structure which is known as hashing. হ্যাশিং এর নাম আপনারা অনেকে শুনে আসছেন মনে হয়। কেউ কি জানেন হ্যাশিং মানে কি? যদি জানেন বলতে পারেন, শেয়ার করতে পারেন সবার সাথে, না জানলেও সমস্যা নাই, নাও জানতে পারেন। ডেটা স্ট্রাকচার কোর্সটা আপনারা করেন নাই, অনেক আগে করেছেন মনে হয়, তাই না? নাকি এখনো অনেকে আছে যে ডেটা স্ট্রাকচার করেন নাই? আমার কথা কি শোনা যাচ্ছে না? একবার বলে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বাট মানে এমনিতে এটা আমার কোয়েশ্চেন, বিকজ ডেটা স্ট্রাকচারে তো অনেক কনসেপ্ট এখানে লাগছে। আপনারা তো মানে ডিএস কোর্সটা তো আগে করেছেন। ইয়েস ম্যাম। জি ম্যাম। Okay, anyway, so let's start the concept of hashing. Hashing holo মানে it is basically a data structure to save time and space. এটা হচ্ছে আসল কথা, যে আমরা টাইম এন্ড স্পেস বাঁচাতে চাচ্ছি, এই জন্য আমরা হ্যাশিং নামের একটা ডেটা স্ট্রাকচার ইউজ করব। Suppose you have a universe of keys or a universe of numbers like 1, 2, 3, 4, 5, 6, 7, অনেকগুলো নাম্বার আছে, এটা হচ্ছে আপনার ইউনিভার্স। You have a universe of numbers.
সো এটা অনেক এক্সটেন্সিভ হতে পারে, অনেক নাম্বার থাকতে পারে। আপনি হচ্ছে যেটা করতে চান, আপনি একটা ডিরেক্ট অ্যাড্রেস টেবল বানাতে চান, এটাকে বলা হয় ডিরেক্ট অ্যাড্রেস টেবল। এটা কিন্তু হ্যাশিং না, এটা হচ্ছে গিয়ে হ্যাশিং কেন লাগবে আমাদের সেটা বোঝাচ্ছি। সো ডিরেক্ট অ্যাড্রেস টেবল হচ্ছে লাইক আই হ্যাভ আ লার্জ ইউনিভার্স অফ নাম্বারস যেটাকে আমি বসাতে চাচ্ছি এখানে। সো লাইক একটা লার্জ ইউনিভার্স অফ নাম্বারস আছে, আমি সাপোজ এটা হচ্ছে গিয়ে আমার সেই অ্যারেটা, ডিরেক্ট অ্যাড্রেস টেবলটা টি, অ্যান্ড এখানে আমি হলো এদেরকে বসাবো। লাইক আমি আমার যদি সাপোজ 8 9 কে বসাতে হয়, আমার এখানে অনেক জায়গা আছে, 0 1 2 3 4 5 6 7, আচ্ছা আমি নিচে আরো যেতে হবে, আমি সাপোজ আমি 7 কে বসাবো, 0 1 2 3 4 5 6 7 কে বসালাম, এখানে বসা দিই। তারপরে সাপোজ আমি বসাতে চাচ্ছি হচ্ছে 2 কে, তাহলে আমি এখানে বসাই দিলাম। আর আমি অন্য কাউকে বসাতে চাচ্ছি না আপাতত, তাহলে বাকি সবাই থাকবে নাল। আর নিচে এই জিনিসটা আরো অনেক লেন্দি হবে, এটা আমি এখানে জাস্ট ছবিতে দেখাতে পারছি না। সো বেসিক্যালি আই হ্যাভ আ ইউনিভার্স অফ নাম্বারস যাদেরকে আমি একটা পার্টিকুলার অ্যারেতে বসাতে চাই। একটা ডিরেক্ট অ্যাড্রেস টেবল হচ্ছে আমি ডিরেক্টলি এই ভ্যালুটাকে এখানে বসাই দিব, আমি কোনো ফাংশনে ম্যাপ করব না। লাইক কাইন্ড অফ লাইক দিস, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এরকম একটা জিনিস যে এখানে 2 থাকলে আমি 2 কে 2 হিসাবেই বসাবো। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস টেবল। তো এটা করলে কি সমস্যা, আপনার নাম্বার যদি অনেক বড় হয় তাহলে আপনার টেবিলটা তো বিশাল বড় হতে থাকবে, এটার সাইজ হবে হচ্ছে ইউনিভার্সের লেন্থের সমান। তো একটা ডিরেক্ট অ্যাড্রেস টেবল যদি আমার ইউনিভার্সের জিনিসগুলো হচ্ছে কি যাদেরকে আমি স্টোর করতে চাচ্ছি আসল কথায়, অ্যান্ড এদেরকে স্টোর করার জন্য আমি যদি এই ইউনিভার্সে অনেক নাম্বার অফ এলিমেন্টস হয়, তাহলে ওই অনেক নাম্বার অফ এলিমেন্টস এর সমান হবে আমার এই এন্টায়ার বিগ টেবলটা, অ্যান্ড হলো গিয়ে আমার এখানে আস্তে আস্তে ভ্যালু বসাতে হবে। তো এটার সমস্যা কি, এটার সমস্যা হচ্ছে নাম্বার ওয়ান, দিস ইজ কাইন্ড অফ হিউমাঙ্গাস, ইটস হিউজ। অ্যান্ড সেকেন্ডলি ইফ আই ওয়ান্ট টু স্টোর অনলি সাম এলিমেন্টস, তাহলে অনেকগুলাই কিন্তু নাল আছে, নীল বা নাল বলা হয় এই লোকেশন গুলাকে, যেখানে কোনো ভ্যালু আমি এখনো বসাই নাই। বাট ইউনিভার্সে তো এই নাম্বারগুলো আছে, সো অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা রাখতে হবে। কেন রাখতে হবে, বিকজ 2 কে তো আমি 2 এর লোকেশনেই বসাবো, 2 কে তো আমি এর আগে বসাবো না। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস টেবল, যে ইন্ডেক্স অনুযায়ী বসাবো, এটা ইন্ডেক্স 0 1 2, তো সো 2 কে আমি ইন্ডেক্সেই বসাই দিব, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস টেবল। সো দ্যাটস ওয়াই আমার তো এই জায়গাগুলো অ্যাকচুয়ালি রাখতে হবে, আমি 2 কে এখানে বসাতে পারবো না, কারণ এটা ইন্ডেক্স 2 না, এটা ইন্ডেক্স 0। সো তাহলে কি হচ্ছে, তাহলে যদি আমি জাস্ট 2 আর 7 কে বসাই, এতগুলো লোকেশন দেখেন নীল আছে, it's a waste of space and it's also like it's huge, it will মানে এই জিনিসটা খুবই লম্বা। তো এখন যদি আমার মানে এরকম বিশাল একটা লম্বা জিনিস থাকে, এরকম একটা ডিরেক্ট অ্যাড্রেস টেবল, তাহলে আমার মানে খুবই ডিফিকাল্ট হবে আর কি ইয়ে করা, ম্যানেজ করা। বাট এখানে এটা এটা একটা বেনিফিট হচ্ছে, এটা অর্ডার অফ ওয়ান টাইমে সার্চ ইনসার্ট ডিলিট করা যায়। কেন, কারণ সে তো ইন্ডেক্সেই থাকবে, আমি জানি। আমি যদি 3 কে ইনসার্ট করতে চাই, আমি সিম্পলি থার্ড ইন্ডেক্সে গিয়ে তাকে বসা দিতে পারবো। সো এটা অর্ডার অফ ওয়ান। ডিলিট করতে চাইলে আমি জাস্ট ওই পার্টিকুলার ইন্ডেক্সে ডিলিট করে দিলাম। সো এটা এখানে অপারেশনস গুলো অর্ডার অফ ওয়ান টাইম হবে, বাট স্টোরেজটা আর কি ইটস মানে হরেবল। স্টোরেজটা হচ্ছে মানে থিটা অফ ইউনিভার্স অফ ইউ মোস্ট লাইকলি, ইয়াস এটাই। সো আপনারা যদি মানে অ্যালগরিদম কোর্সেস করে আসেন তাহলে এই কনসেপ্ট গুলো আর কি জানবেন। সো যাই হোক, আসল কথা হচ্ছে যে এখানে যে আমরা বসাতে গিয়ে আমাদের মানে এই প্রবলেমটা আসবে যে আসলে দিস উইল বি কাইন্ড অফ হিউজ। সো এখন আমরা যখন একটা পার্টিকুলার ইয়েতে ভ্যালু বসাই, তখন হচ্ছে গিয়ে আমরা জিনিসটায় মানে এই ডিরেক্ট অ্যাড্রেস টেবলটায় এই যে প্রবলেমটা হয়, এটা একটা সলিউশন দেখতে চাই আমরা। এটার সলিউশনটাই হচ্ছে হ্যাশিং। তো হ্যাশিং জিনিসটা কি, হ্যাশিং হচ্ছে আমি হলো যেমন মানে আমার মানে আচ্ছা এই কেসটায়, আগের কেসটায় আমি কাকে কাকে বসাতে পেরেছিলাম, 2 আর 7 কে। 2 আর 7 হচ্ছে আমার রিকোয়ার্ড কিজ ছিল। সো এই সেটটাকে আমি বলবো কে, the entire set of all numbers that you might want to keep, সেটা হচ্ছে ইউ। আর যাকে আমি ফাইনালি বসিয়েছি সেটা হচ্ছে কে, এটা হচ্ছে কিজ। 2 আর 7 হচ্ছে কিজ, কে। তো এখন আমি হ্যাশ করে মানে এমন একটা কাজ করতে চাচ্ছি। সো এখানে আমার একটা ইউনিভার্স আছে, এটা হচ্ছে আমার হ্যাশ টেবল। সো I have a hash table T. And
ইন দিস কেস যখন আমার একটা হ্যাশ টেবল থাকবে তখন আমার বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে সাপোজ আমার কে এর মধ্যে যদি 2 আর 7 থাকে, or it there can be more, it doesn't matter. The point is আমি সাপোজ এখানে 2 বসালাম, মানে আমার একটা সার্টেন, এই কেসে কি ছিল, এই কেসে ছিল হচ্ছে y is equal to x. y is equal to x মানে কি, মানে x যদি 2 হয় y ও হবে 2, লোকেশনটাও হবে 2. In case of hash function y is not equal to x, মানে y হচ্ছে কি তার বসবে কোথায় ওই লোকেশনটা, এক্সটা হচ্ছে আমি কোন কিটা বসাতে চাচ্ছি। মানে 2 কে যে আমি ডিরেক্ট 2 লোকেশনে বসাই দিব, নট নেসেসারি। এই y কে আমরা কিও বলতে পারি, y কে আমরা h of x বলতে পারি, এটাকে বলা হয় হ্যাশ ফাংশন, is known as a hash function. Anyway, so হ্যাশ ফাংশনটা কি ডিটারমাইন করবে যে এই x এর ভ্যালুটা 2 হচ্ছে কোন জায়গায় বসবে। সো একটা সার্টেন জায়গায় এখানে সাপোজ 2 বসলো, 7 ও এক জায়গায় বসলো। ইন কেস অফ লাইক মানে the direct direct address table না hash table, the size is fixed to be মানে m, মানে হচ্ছে কি আমার in this case মানে যেটা আর কি ইয়েতে ছিল, ইউনিভার্সের কেসে ছিল যে মানে ইনফিনিট না, বাট সাইজ টেবলটার সাইজ মানে বিশাল হতে পারে, বাট ইন কেস অফ দ্য হ্যাশ টেবল যেটা হতে পারে যে এটা বিশাল কেন হতো, বিকজ একটা জিনিস একটা পার্টিকুলার লোকেশনেই বসতে পারতো। বাট ইন কেস অফ হ্যাশ টেবল এমন কিছু না, আমার টোটাল কি যত আমি অ্যাকচুয়ালি সেই সাইজেরই লোকেশনস রাখতে পারি। সো ফর এক্সাম্পল ইন দিস কেস আমি হচ্ছে গিয়ে সাপোজ বসাতে চাচ্ছি হচ্ছে গিয়ে 2-3টা কি বসাতে চাই। সো আমার কাছে সাপোজ আছে 5টা কি, K1, K2, K3, K4, K5 এরকম। সো সাপোজ আমার কাছে আছে K1, K2, K3, আচ্ছা এগুলো তো এখানে বসবে। সাপোজ আমার কাছে কিজ আছে K1, K2, K3, K4, K5, মানে K হচ্ছে এইগুলা 2, 7 না। আচ্ছা ইন দিস কেস আমি কোথায় বসাতে পারি? এখন হ্যাশ টেবল যখন আপনারা বানাবেন আপনাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এই K1 মানে যে কোনো একটা x যে আমি বসাবো ফার্স্টে আমার তাকে এই হ্যাশ ফাংশনে ম্যাপ করে নিতে হবে। দিস হ্যাশ ফাংশন ক্যান বি এনিথিং, ফর এক্সাম্পল ইট ক্যান বি সিম্পলি x mod 7, 0 1 2 3 4 5 6 7 8, সাপোজ দিস ক্যান সিম্পলি বি x mod 8। যদি আমি জানি যে আমার এরকম 8টা কি বসাতে হবে or something like that, it can simply be x mod 8, মানে আমি যে নাম্বারটা পাবো সেটাকে আমি মড করব 8 দিয়ে, দেন হচ্ছে আমি তাকে এখানে বসাই দিব। সো দিস ক্যান সিম্পলি বি দ্য সিম্পলেস্ট হ্যাশ ফাংশন। ইন দিস কেস কি হলো, y কিন্তু x এর সমান হলো না, y হচ্ছে x mod 8, h of x হচ্ছে y। সো এরপরে হচ্ছে আমি তাকে মড করে দেন এইটা বসাবো। তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে কি গুলো আছে, সাপোজ এখানে আমার K1 বসলো, মানে h of K1 আর কি এই লোকেশনটা, তারপর এটা হচ্ছে h of K2 এই লোকেশনটা, তারপর এইটা হচ্ছে আমার h of K3। তো একটা জিনিস খেয়াল করেন, আমি যখন একটা ফাংশনে ম্যাপ করব এমন কি হতে পারে না যে দুইজনের কেসে ফর 2x যে কোনো দুইটা x এর ভ্যালুর জন্য h of x ইজ সেম, এটা কি হতে পারে না? লাইক আপনি চিন্তা করেন যে আমি যদি x mod 8 করতে চাই, এর মধ্যে একটা x হচ্ছে 6 আর আরেকটা x হচ্ছে সাপোজ 14, আমি যদি 6 mod 8 করি তাহলে হচ্ছে কি আমার রিমাইন্ডার কত? 6, তাই না? তো যে কোনো আরেকটা ভ্যালু আপনি নেন যেটার কেসে রিমাইন্ডার হচ্ছে গিয়ে 6, সো সাপোজ 14 এর রিমাইন্ডার 6 আসার কথা, রাইট? হ্যাঁ 6। সো ইন বোথ কেসেস আসলে 6 লোকেশনে আমি 6 কেও বসাবো 14 কেও বসাবো। মানে হ্যাশিং এর কেসে কি হচ্ছে, হ্যাশিং এর কেসে হচ্ছে যে একই লোকেশনে হতেও পারে যে আমার আসলে দুইজন কিকে বসানো লাগছে। সো ঘুরে ফিরে it doesn't depend on the size of the table or the size of the universe, it totally depends on the hash function. So hash ফাংশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই লোকেশনে বসবে। সো আমি যদি এই স্লাইডটায় যাই, এই স্লাইডটায় গেলে আমরা দেখবো যে খেয়াল করেন যে আমি সিম্পলি অ্যারের মধ্যে এই পার্টিকুলার এই ইন্ডেক্সটাই লাইক আমার K1 কে বসাতে হবে, আমি K1 লোকেশন এখানে বসাই দিলাম। সো
এমন হতে পারে ইন দিস কেস যে K2 আর K5 তারা অ্যাকচুয়ালি একই লোকেশনে বসে যাচ্ছে। So in this case, our size of the table is not going to be equal to the length of the universe, but they can actually take a size of K, মানে size of M, মানে হচ্ছে এখানে যে কয়টা কি বসবে, size of M. So in this case, I can actually create, I don't have to create a very large table. I can create a smaller table. But এখানে আবার একটা বিষয় আছে যে দুজন হ্যাশকে আমি আসলে সেম জায়গায় ম্যাপ করতে পারি। তার মানে in this case K2 আর K5 actually একই জায়গায় ম্যাপ হয়ে গেল। আচ্ছা, সো এটা করলে কি সমস্যা হতে পারে আর এটা আমরা করলে আমরা কিভাবে সলভ করবো এটা আমরা দেখবো। বাট ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড হ্যাশ ফাংশন কি সেটা আগে আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? মানে পিডিএফ এর? জি ম্যাম। হ্যাঁ, ওকে। সো এটা বুঝতে হবে যে আপনাদের ক্যারেক্টারিস্টিক্স অফ গুড হ্যাশ ফাংশন হচ্ছে সিম্পল ইউনিফর্ম হ্যাশিং এর অ্যাজাম্পশনটা স্যাটিসফাই করবে। এটার মানে হলো each key is equally likely to hash into any one of the m slots, মানে ইউনিফর্ম হ্যাশিং থাকবে। মানে হচ্ছে গিয়ে যে এটা অন্য কোনো কি এর উপর কোনো ডিপেন্ডেন্সি তার থাকবে না, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি হ্যাশ করতে, মানে হ্যাশ ফাংশনে আমি অ্যাপ্লাই করতে পারবো। সো একটা গুড হ্যাশ ফাংশন হচ্ছে এমন হ্যাশ ফাংশন যেটা কি এর উপর ডিপেন্ড করে কোনো সার্টেন মানে ফাংশনটা ডিপেন্ড করে না, মানে ফাংশনটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কিজ। ওয়াই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মানে দ্য ফাংশন দ্যাট উই আর গোইং টু রাইট। মানে ইটস নট লাইক যে ওয়াই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কিজ বলতে কাইন্ড অফ আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। অ্যাকচুয়ালি তো ওয়াই এর মধ্যে এক্স এর ভ্যালুটা আছে। আই মেন্ট যে হচ্ছে গিয়ে এমন কোনো কেস হবে না যে আমি একটা সার্টেন ভ্যালু থাকলে আমার একটা বায়াস চলে আসবে। মানে 2 হলে যে আমি 2 কে এমন একটা জায়গায় বসাবো তার প্রবাবিলিটি অফ প্লেসিং 2 ইন আ সার্টেন লোকেশন ইজ গ্রেটার দ্যান দ্য প্রবাবিলিটি অফ প্লেসিং 3 ইন আ সার্টেন লোকেশন, এমন হবে না। সবার জন্যই যে কোনো কি হোক না কেন, সবার জন্যই আমি ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গায় বসাতে পারবো। দ্য কি ইজ ইকুয়ালি লাইকলি টু বি প্লেসড ইনটু এনি স্পট। এটা হচ্ছে ইউনিফর্ম হ্যাশিং এর ক্রাইটেরিয়া। আচ্ছা, তারপরে keys that are close in some sense must yield hash values that are far apart, independent of any patterns. Like suppose আপনার কিছু কিজ আছে 2 3 4, এখন 2 3 4 কে যে একদম পরপরেই বসাতে হবে একই সিমিলার লোকেশনে, এরকম যেন না হয়। They might be placed independently very far apart, ইন্ডিপেন্ডেন্ট অফ এনি প্যাটার্ন। ওরা কোনো প্যাটার্ন ফলো করবে না যে 2 যেহেতু 3 এর থেকে এক ঘর কম, তার মানে নিশ্চয়ই হ্যাশ ফাংশনেও এক ঘর কমের লোকেশনেই বসাবে। আমরা মড করেছিলাম দেখে ওরকম একটা কাইন্ড অফ হয়েছিল, বাট হ্যাশ ফাংশন ইজ অ্যাকচুয়ালি আ লিটল মোর কমপ্লিকেটেড দ্যান সিম্পল মড। সো আসল কথা হচ্ছে যে ইটস নট গোইং টু বি অ্যাজ সিম্পল অ্যাজ আ সিম্পল প্যাটার্ন যে 2 এর থেকে 3 এক ঘর বেশি, সো আমি অটোমেটিক্যালি বুঝে গেলাম যে 3 হচ্ছে 2 এর ঠিক এক ঘর নিচে থাকবে, এমন যেন না হয়। আচ্ছা, নাম্বার অফ কলিশনস শুড বি লেস। কলিশন মানে কি? এই যে এটাকে বলা হয় কলিশন। দুইজনের হ্যাশ ফাংশন যদি একই জায়গায় ম্যাপ করে তাহলে এটাকে বলা হবে কলিশন। সো কলিশন আমাদেরকে মিনিমাইজ করতে হবে, আর এটার অ্যাভারেজ রান টাইম হতে হবে অর্ডার অফ 1। ওকে, সো আমরা এখন তাহলে দেখি যে আমরা এরকম কলিশন রেজলিউশন কিভাবে করতে পারি। কলিশন রেজলিউশন হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি how to stop the collision or how to deal with the collisions that may arise. আচ্ছা, সো এটার সলিউশন হচ্ছে দুইটা সলিউশন আছে। সো নাম্বার 1 হচ্ছে চেইনিং অর ওপেন হ্যাশিং। প্রথম সিস্টেমটার নাম হচ্ছে চেইনিং অথবা ওপেন হ্যাশিং। আমি যেগুলো যেভাবে পড়াচ্ছি আপনারা আমার প্যাটার্নটা ফলো করেন। অনেক কিছু হয়তো স্লাইড দেখে বুঝবেন না, সেটা আমার কথাগুলা দেখে না। যেগুলো স্লাইড দেখে বুঝবেন ওগুলো তো বুঝবেনই, আর কি রিভিউ করতে হবে দুইটা কনসেপ্টই। আচ্ছা, সো ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে চেইনিং। চেইনিং মানে কি? চেইনিং হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা দিয়ে আমরা যেটা করব যে আমরা প্রত্যেকটা মানে হ্যাশ টেবিল যখন আমরা বানাবো, হ্যাশ টেবিলের প্রত্যেকটা লোকেশন একটা করে লিঙ্কড লিস্ট থাকবে। লিঙ্কড লিস্ট ইজ আ ডেটা স্ট্রাকচার যেখানে হচ্ছে বেসিক্যালি পয়েন্টার দিয়ে দিয়ে আমি নেক্সট একটা ভ্যালুতে যেতে পারি। সো হ্যাশ ফাংশনটা সাপোজ আপনার এখানে আমার জায়গা আছে 7টা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ধরেন এটা হচ্ছে আমার হ্যাশ টেবিলটা। এখানে আমার 7টা জায়গা আছে। সাপোজ মাই হ্যাশ ফাংশন, এটা এখানে লেখা যাবে না। সাপোজ মাই হ্যাশ ফাংশন ইজ হোয়াট, x mod 7। সিম্পলি এটা হচ্ছে আমার হ্যাশ ফাংশন। মড মানে কি আমরা জানি তো, রাইট, যে এটাকে দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা কত হবে সেটা। সাপোজ আমার কিগুলা সিরিয়ালি আসলো, এখন আমার ইনসার্ট করতে হবে।
কিজ গুলা কি কি? কিজ হচ্ছে সাপোজ 50, তারপরে আচ্ছা 50 কে ফার্স্টে আমরা বসালাম। 50 কে কিভাবে বসাবো? 50 mod 7 কত? 7 7 49, 1, সো এখানে বসবে 50। এটাকে আমরা বুঝি 50 যে আসলে যে এখানে কেন বসলো? কেউ বুঝেন নাই এমন আছেন? 50 mod 7 যে 1, এই জন্য আমি 1 এখানে বসালাম এটাকে। এটা কি বুঝতে পারি আমরা? এটা হচ্ছে হ্যাশ টেবিল। ওকে, সাপোজ নেক্সট আসলো হচ্ছে 700। 700 কে 7 দিয়ে মড করলে আসবে 0, রিমাইন্ডার আসবে 0 কারণ এটা ডিভিজিবল বাই 7, সো এখানে বসতে হবে 700। সাপোজ এবার আসলো 76, 76 বসে যাবে 6 এ, কারণ 7 10 70, রিমাইন্ডার হবে 6। আচ্ছা, তারপরে আমি আনলাম হলো 85 কে। 85 কে মড করেন 7 দিয়ে, কত আসবে? মোস্ট লাইকলি 7 12 84, সো 1 আসবে। হ্যাঁ, 1 যদি আসে, খেয়াল করেন 1 এ অলরেডি 50 আছে। চেইনিং যেটা আমরা এখন পড়ছি, এটাকে বলা হয় চেইনিং। চেইনিং কনসেপ্টে যেটা করতে হবে যে এইটা হলো একটা লিঙ্কড লিস্ট, 50 থেকে একটা পয়েন্টার নিতে হবে, পয়েন্টার নিয়ে আমার 85 বসায় দিতে হবে। মানে 85 এর ইন্ডেক্সও কিন্তু 1 হবে, বাট এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা লিঙ্কড লিস্ট আছে। মানে উই ক্যান কিপ মাল্টিপল থিংস ইন আ লিঙ্ক লিস্ট। এটা একটা চেইনের মতো হয়ে গেল, এই জন্য এটাকে বলা হয় চেইনিং। এটা হচ্ছে কলিশন রেজলিউশন নাম্বার 1 টেকনিক। তারপরে সাপোজ আমি ইনসার্ট করতে চাচ্ছি 92, 92 এর মড নিলেও 1 আসে, তাহলে 85 এর পরে আরেকটা নিব আমি, এখানে 92 বসবে। সেভাবে আমি চেইনটাকে বাড়াতে পারি। তারপরে সাপোজ আমি নিলাম 73, 73 বসবে এই লোকেশনে, 7 10 70, রিমাইন্ডার হচ্ছে 3। তারপর আমি নিলাম 101 কে, 101 কে মড করলেও 3 আসে, সো এখানে 101 বসে যাবে। সো দিস ইজ নোন অ্যাজ চেইনিং। এটা হচ্ছে গিয়ে একটা টেকনিক অফ ইনসার্টিং, বেসিক্যালি মানে একটা কলিশন রেজলিউশন, এটা একটা টেকনিক। সেটা হচ্ছে ইনসার্শন ছিল, যেটা দেখালাম। আমি যদি বলি একটা নাম্বার ডিলিট করতে, সাপোজ আই ওয়ান্ট ইউ টু ডিলিট 72, বলেন তো কি করবেন? 72 ডিলিট করতে বললাম, তো সার্চ প্রসিডিওরটা কিরকম হবে কেউ বলতে পারবেন? 72 ডিলিট করতে বলেছি, 72 কে 7 দ্বারা মড করব। হ্যাঁ, তারপরে কত আসবে? 2, 2 তে 72 নাই, সো ডিলিট অপারেশন হবে না। মানে 72 অ্যাকচুয়ালি এখানে এক্সিস্ট করে না। তো এটাকে কিভাবে আমরা সার্চ করলাম? মড করে। সাপোজ আই ওয়ান্ট ইউ টু ডিলিট 14, আমি বললাম যে এই টেবিল থেকে আপনি 14 ডিলিট করেন, তাহলে বলেন তো প্রসিডিওরটা কি হবে? কেউ আমাকে ফুল প্রসিডিওরটা বলেন যে আমি এখান থেকে 14 ডিলিট করতে বললাম, তাহলে কি হবে? এলিমেন্ট 14 কে 7 দ্বারা মড করব। হ্যাঁ, তাহলে কত আসবে? 0। 0। তারপরে কি করব? তারপরে ম্যাম ফুল লিংক লিস্টটাকে সার্চ করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপরে আমাদের ফুল লিংক লিস্টটাকে তারপরে আস্তে আস্তে সার্চ করতে হবে যে এই লিংক লিস্টের মধ্যে আসলে কে কি আছে। যে আবার যদি ধরেন মড করে 1 আসতো, লাইক 8 mod 7 হচ্ছে অ্যাকচুয়ালি 1 রাইট? হ্যাঁ, 1। সো ইন দিস কেস আমি 1 এ গিয়ে দেখতাম 50 এর পরে আমি 85 এ যেতাম, 85 এর পরে 92 তে গিয়ে দেখতাম এখানে পরে হচ্ছে নাল। অবশ্যই একটা লিংক লিস্টের লাস্ট এলিমেন্টের পরে নাল থাকে, নাল নাই, তখন আসলে 8 কে আমি পেতাম না। সো বেসিক্যালি এটা আমি কেন বললাম যে আমার সার্চ করতে হবে কি করে। এটা আমি যদি 92 কে ডিলিট করতে চাই, ওই যে 92 কে মড করতাম 7 দিয়ে, আসতো 1, দেন 1 এ আমি 92 সার্চ করে করে এখানে 92 পেতাম, ডিলিট করতাম। আচ্ছা, সাপোজ দিস ইজ মাই টেবল এন্ড আই ওয়ান্ট টু ডিলিট 85, তাহলে কি করতাম? 85 কে মড করে আসতো 1, দেন 1 এ 50 এর পরে আমি যেতাম 85 এ। এখন 85 কে আমার ডিলিট করতে হবে, বাট 85 এর পর আরেকটা পয়েন্টার আছে, সো পয়েন্টারগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। মানে 85 কে আমি সরাই দিব, আর 50 এর পরের পয়েন্টারটাকে আমি 92 কে সেট করব। এই কাজটা আগে করতে হবে, কারণ আগে 85 কে সরাই দিলে 92 হারায় যাবে। সো যেটা করতে হবে প্রথমে, যে আমাদের অ্যাকচুয়ালি 50 এর নেক্সট কে অ্যাকচুয়ালি 85 এর নেক্সটে বসা দিতে হবে। এগুলো আপনারা সব ডিএস এ পড়ে আসছেন, তো এগুলো এত ডিটেইলে কোনটার পরে কি করতে হবে না, এটা মোটামুটি একটা কনসেপ্ট জানলে আপনাদের হবে। এটা আপনাদের অ্যাকচুয়ালি জানার কথা যে লিংক লিস্টে আমরা কিভাবে ডিলিট করি। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের একটা কলিশন রেজলিউশনের টেকনিক, যেটা হচ্ছে চেইনিং। আচ্ছা, এরপরে যে টেকনিকটা আমরা দেখব সেটা হচ্ছে ক্লোজড হ্যাশিং। সো এখানে আর কি ওই ওপেন হ্যাশিং বা সেপারেট চেইনিং কে বলা হয়, ওপেন হ্যাশিং ও বলা হয়। সো এই কলিশন রেজলিউশনের আমরা অ্যাকচুয়ালি ইনসার্শন ডিলিশনটা বুঝে আসলাম।
আর এখানে হচ্ছে কি দুইটা, যদি সাপোজ একটা সার্টেন ইন্ডেক্সে আমি দুইটা ভ্যালু বসাতে পারি, একটু খেয়াল করেন যে 1 এর মধ্যে দুজনের জায়গা আছে, এটাকে বলা হয় বাকেট। একটা বাকেট হচ্ছে গিয়ে ইটস লাইক আ কম্বিনেশন অফ ইন্ডাইসেস। একটা সার্টেন বাকেটের সাইজ যদি আমি জানি, ইন দিস কেস 2 কিস পার বাকেট, তাহলে আমি একটা বাকেটের মধ্যে দুইটা কি বসাতে পারবো, কলিশন হবে না, দুইটা পর্যন্ত কলিশন হবে না, দুইটার বেশি হলে কলিশন হবে। সেখানে একটা ওই বাকেটের এক্সাম্পল দেখানো হচ্ছে। আমরা বাকেট নিয়ে আসলে একটু ডিটেইলে দেখবো এক্সটেন্সিবল হ্যাশিং এ। আচ্ছা, ক্লোজড হ্যাশিং। ক্লোজড হ্যাশিং হচ্ছে অথবা ওপেন অ্যাড্রেসিং ও বলা হয় এটাকে। এটা হচ্ছে এমন একটা টেবল যেখানে হলো আমার কোনো চেইনিং থাকবে না বা লিঙ্কড লিস্ট থাকবে না। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব বা কিভাবে আমরা ডিল করব এটাকে, সেটা হচ্ছে এখানে আমাদের হ্যাশ ফাংশনটা ইট উইল হ্যাভ আ সার্টেন ভ্যারিয়েবল দ্যাট উইল ডিপেন্ড অন প্রোবিং। কথাটা আমি আবার বলি, একটা সার্টেন ভ্যারিয়েবল থাকবে যেটাকে আমরা বলবো প্রোব করা। সো এটা একটা সিমুলেশন আমি চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। সো চিন্তা করেন যে এইটা হচ্ছে আপনার হ্যাশ ফাংশন, একটা সার্টেন হ্যাশ ফাংশন প্লাস আই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হ্যাশ ফাংশন। এই সার্টেন হ্যাশ ফাংশনটা হচ্ছে কে মড 7। সো ওপেন অ্যাড্রেসিং আর ক্লোজ হ্যাশিং যেটা, সেখানে হলো এইচ অফ কে কমা আই লেখা হয়। এই আইটাকে একটু পরে আমরা দেখবো, ইটারেশন অথবা প্রোব। সো এইচ অফ কে কমা আই হচ্ছে এই যে এই জিনিসটা, এইচ প্রাইম কে প্লাস আই। সো এইচ প্রাইম কে প্লাস আই হচ্ছে বেসিক্যালি এইচ প্রাইম কে হচ্ছে কে মড 7। সো কে মড 7 প্লাস আই। আচ্ছা, সো হ্যাশ ফাংশনটা যখন আমরা করব, আচ্ছা সরি, ফুল হ্যাশ ফাংশন হচ্ছে এইচ প্রাইম কে প্লাস আই মড এম, আর ইটসেলফ এইচ প্রাইম কে হচ্ছে গিয়ে কে মড 7। এখানে কেউ কনফিউজড হবেন না। আচ্ছা, আমি আবার বলি, এইচ অফ কে কমা আই হচ্ছে এইচ প্রাইম কে প্লাস আই মড এম, এখানে আই ইজ ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1। এইটা হচ্ছে আমার টোটাল হ্যাশ ফাংশনটা, এই ক্লোজ হ্যাশিং এর হ্যাশ ফাংশনটা। আর এর ভিতরে কি আছে, এখানে আরেকটা হ্যাশ ফাংশন আছে এইচ প্রাইম কে। এই এইচ প্রাইম কে হচ্ছে কে মড 7। তাহলে টোটাল হ্যাশ ফাংশনটা কি হলো, কে মড 7 প্লাস আই মড এম, আর এম হচ্ছে এখানে 7 এর জন্য। সো এইটা কি আমরা বুঝতে পারি? এটা আসছে এখান থেকে, এটা গিভেন থাকবে আর কি আপনাদের ফাংশনটা। কেউ না বুঝলে আমাকে বলবেন। এটা হচ্ছে আপনাদের হ্যাশ ফাংশন। এখন এটা হচ্ছে হ্যাশ টেবিলটা। সাপোজ আই ওয়ান্ট ইউ টু ইনসার্ট 76, এটা সিম্পলি 6 এ বসে যাবে। তারপরে হলো প্রোব, মানে হচ্ছে আমি কয়বারে বসাতে পারলাম, আমি একবারই বসা দিতে পারলাম, সো প্রোব হচ্ছে 1। এবার হলো ইনসার্ট 93, 93 মড 7 হচ্ছে 2, সো 2 কে আমি একবারই বসা দিলাম, প্রোব হচ্ছে 1। ইনসার্ট 40, 40 মড 7 হচ্ছে 5, 5 এ আমি বসাই দিলাম, ডিরেক্টলি একবারে বসে গেল। আচ্ছা, এখন 47 কে যদি আমি মানে 47 মড 7 করি, আমার আসবে 5। সো খেয়াল করেন যে আমার অ্যাকচুয়ালি এই সব কেসে আমার এই পুরো জিনিসটার মধ্যে আই ওয়াজন্ট ইন কোয়েশ্চেন, আই কে আমি কোথাও কাজে লাগে নাই আমার। দ্যাট ওয়াজ বিকজ আমি যদি ফার্স্ট প্রোবেই বসা দিতে পারি, তখন আই এর ভ্যালু থাকবে 0। আই এর ভ্যালু প্রথম ইটারেশনে হচ্ছে 0, এই জন্য 76 মড 7 আমি 6 এ বসা দিতে পেরেছি, 93 কে আমি 2 তে বসাতে পেরেছি, 40 কে আমি এই 5 এ বসাতে পেরেছি। এবার যখন 47 মড 7 ও 5 এ আসবে, একটা কলিশন হবে। এই 47টা কি 5 এ আসলো, এখানে একটা কলিশন হলো। কলিশন যখন একবার হবে, তখন আই এর ভ্যালু করে দিতে হবে 1। সো আই এর ভ্যালু যদি 1 হয়, একটু খেয়াল করেন, তাহলে কি হবে, কে হচ্ছে 47, 47 মড 7 কত, 5, 5 প্লাস আই, আই হচ্ছে কত, আই এর ভ্যালু হচ্ছে 1, সো 5 প্লাস 1 হচ্ছে 6, 6 মড 7 কত, 6, 6 এ অলরেডি 76 আছে। সো আমাদের দুইটা প্রোবেও হলো না, আবারও কলিশন হচ্ছে, তখন আই এর ভ্যালু আরেকটা বাড়াতে হবে, আই এর ভ্যালু করতে হবে 2। এখন দেখি 2 করলে কি হয়, 47 মড 7 হচ্ছে 5, 5 প্লাস 2 হচ্ছে 7, 7 মড 7 হচ্ছে 0, 0 লোকেশন হচ্ছে ফাঁকা, এখন 0 তে আমি 47 বসায় দিব। তো প্রোব আমার কয়বার করা লাগলো, এক্সট্রা 2 বার। সো 1 প্লাস 2 3 হয়ে গেল প্রোব। এই স্টেপটা যদি না বুঝে থাকেন আমাকে বলেন এখনই। 47 এর এই টেবিলের মধ্যে বসানোর যে স্টেপটা,
এটা কে কে বুঝতে পারেন নাই নাকি সবাই বুঝেছেন? ক্লিয়ার সবার কাছে? ম্যাম 47। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম যখন i এর ভ্যালুটা 0 থাকে তখন হচ্ছে আমি শুধু একবারই মড করি কেন? বাইরে তো আমার আবার মড আছে, মড 7। আচ্ছা, আপনি চিন্তা করেন যে আই এর ভ্যালু সাপোজ যখন 0, আমি নিলাম হচ্ছে 76। 76 কে যখন আমি 7 দিয়ে মড করব আমি কত পাবো? 6। আপনি Yes, 6 কে যদি 7 দিয়ে মড করেন কত আসবে? 6 কে 7 দিয়ে মড করলে আবার 6 আসবে না? জি ম্যাম, জি ম্যাম। মানে একটা নাম্বারকে আপনি একটা সেম নাম্বার দিয়ে ছোটই মড হবে করেন, ম্যাম। ইয়েস আবার যদি মড করেন একই ভ্যালু আসবে। ঠিক আছে? ইয়েস ম্যাম, তো বুঝতে পারছি। এরপরে হলো আমি সাপোজ 10 কে ইনসার্ট করব। 10 mod 7 হচ্ছে 3, সো 3 তে ডিরেক্টলি 3 তে কি না 3 তে হ্যাঁ জায়গা ছিল, সো বসে যাবে। এবার আসি 55। 55 mod 7 6, 6 এ জায়গা নাই, তাহলে i এর ভ্যালু আমি 1 করব। তাহলে আবার ওই যে ওই প্যাটার্নটা ফলো করে সে বাড়তে থাকবে। লাইক ফার্স্টে আসবে 6, দেন 6 প্লাস 1 7, 7 তো না সরি 6 প্লাস হ্যাঁ 7 কে মড করলে আসবে 0, 0 তেও জায়গা নাই। তাহলে আমার প্রোব আরেকটা বাড়াতে হবে, আরেকটা বাড়ায় আমি দেখবো যে 55 আসবে হলো, মানে বেসিক্যালি কত 55 mod 7 প্লাস 2, সো এখানে বসে যাবে হচ্ছে গিয়ে i এর ভ্যালু যখন 2, k হচ্ছে গিয়ে আমার কত 55, রাইট? সো ইন দিস কেস 6 প্লাস 2 হচ্ছে 8, 8 mod 7 হচ্ছে 1, সো 55 এখানে বসে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের ক্লোজ হ্যাশিং অথবা ওপেন অ্যাড্রেসিং। তো এটাকে বলা হয় লিনিয়ার প্রোবিং। লিনিয়ার প্রোবিং কি? লিনিয়ার প্রোবিং হচ্ছে যখন আমাদের এই যে এই i এর ভ্যালুটার একটা লিনিয়ার ফাংশন থাকবে। আরেকটা সিস্টেম হচ্ছে কোয়াড্রেটিক প্রোবিং, যেখানে আমাদের এই i এর একটা কোয়াড্রেটিক ফাংশন থাকবে, সো এটা কোয়াড্রেটিক প্রোবিং বলা হয় এটাকে। লিনিয়ার প্রোবিং এ খেয়াল করেন যে i এর একটা লিনিয়ার ফাংশন ছিল, কোয়াড্রেটিক প্রোবিং এ জাস্ট i এর একটা কোয়াড্রেটিক ফাংশন থাকবে, আর এখানে দুটো কনস্ট্যান্ট থাকবে, অবশ্যই কনস্ট্যান্টের ভ্যালু গিভেন থাকবে। সো ইন দিস কেস সাপোজ আপনাদের কনস্ট্যান্টের ভ্যালু গিভেন আছে 1 আর c2 হচ্ছে গিয়ে সরি c1 হচ্ছে 0 আর c2 হচ্ছে 1, মানে i এরটা কনসিডার করলাম না, আমরা i স্কয়ার কনসিডার করলাম। তাহলে জাস্ট কি করবেন, যে i এর ভ্যালু 1 2 হয়ে বসায় দিবেন, তাহলে একই ভাবে আসবে। সো ফার্স্ট আমরা 76 কে বসাবো, কলিশন হবে না। 40 কে বসালাম, কলিশন হলো না। 48 কে বসালাম, কলিশন হলো। 48 mod 7 হচ্ছে 6, সো কলিশন যখন হবে তখন হচ্ছে আমি কি করব, i এর ভ্যালু করে দিব 1, বাট c1 এর ভ্যালু যেহেতু 0 এটা কনসিডারেশন আসলো না, c2 এর ভ্যালু হচ্ছে 1, সো 1 কে স্কয়ার করলেও আমরা পাই 1। ইন দিস কেস আসলে আমরা তাহলে কি করব, 6 প্লাস 1 হচ্ছে 7, 7 কে মড করলে আমরা পাবো 0, সো 48 বসে যাবে 0 তে। প্রোব হবে 2, কারণ দুইবার ইটারেশনে আমরা বসায় ফেলতে পারলাম। এবার ইনসার্ট করব 5 কে, বাট 5 এর লোকেশনে 5 অলরেডি কলিশন আছে 40, এটা আমরা করতে পারছি না। তাহলে আমরা i এর ভ্যালু ফার্স্টে 1 সেট করলাম, 1 সেট করে কি হলো 5 প্লাস 1 6, 6 কে মড করলাম, 6 ই আসলো, 6 অলরেডি কলিশন আছে। তাহলে আমাদের আবার প্রোব করতে হবে। এখন আমরা যে প্রোব করব i এর ভ্যালু বসাবো 2, আগের কেসে ডিরেক্ট 2 অ্যাড হচ্ছিল, এখন 2 অ্যাড হবে না, 2 স্কয়ার অ্যাড হবে। সো ইন দিস কেস 4 অ্যাড করব আমরা। সো 5 কে আমরা ফার্স্টে 7 দিয়ে মড করব, আসবে 5, দেন 5 প্লাস 2 স্কয়ার কত 4, সো 5 প্লাস 4 হচ্ছে 9। এখন 9 কে যদি আমি 7 দিয়ে মড করি আমার আনসার আসবে 2, এর জন্য 2 তে আমি 5 বসাই দিব। তারপরে 55 কে করে 3 এর লোকেশন আসবে, এরকম। দ্য অনলি ডিফারেন্স ইজ i এখন স্কয়ার, আর কি এটাকে বলা হয় কোয়াড্রেটিক প্রোবিং। তো এইটা কি সবার কাছে এখন ক্লিয়ার, লিনিয়ার আর কোয়াড্রেটিকের মধ্যে ডিফারেন্সটা? ইয়েস ম্যাম। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের লিনিয়ার প্রোবিং, কোয়াড্রেটিক প্রোবিং। আমরা ডাবল হ্যাশিং থেকে শেষ করি, নেক্সট দিন থেকে আমরা এক্সটেন্সিবল হ্যাশিংটা দেখব। ডাবল হ্যাশিং হচ্ছে সিম্পলি আমার বড় হ্যাশ ফাংশনটার মধ্যে দুইটা ছোট হ্যাশ ফাংশন থাকবে, মানে ইটস আ হ্যাশ ফাংশন হুইচ ইজ আ কম্বিনেশন অফ টু আদার হ্যাশ ফাংশন, এটাকে বলা হয় ডাবল হ্যাশিং। এর আগের কেসে আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল হ্যাশ ফাংশন আছে, ডাবল হ্যাশিং এ আমাদের দুইটা হ্যাশ ফাংশন থাকবে, এর মধ্যে একটা হ্যাশ ফাংশনের সাথে i মাল্টিপ্লাইড থাকবে। তার মানে হলো এর আগের বার i আমরা একটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাইড রেখেছিলাম, এই c2 এর ভ্যালু কিন্তু 2 ও হতে পারতো, তাহলে ওই 2 এর সাথে মাল্টিপ্লাই করতে হতো আমাদের। বাট ইন দিস কেস আমাদের হচ্ছে এই i এর সাথে কনস্ট্যান্ট না, একটা নতুন হ্যাশ ফাংশন মাল্টিপ্লাইড। তো তাহলে আমরা এটা দেখি কিরকম হবে। সাপোজ আমার ফার্স্ট হ্যাশ ফাংশনটা হচ্ছে k mod 7, সেকেন্ড হ্যাশ ফাংশনটা হচ্ছে 5 মাইনাস k mod 5, তাহলে আর এটা হচ্ছে টোটাল হ্যাশ ফাংশন, লাস্টে একটা মডেম আছে, সো দিস ইজ দ্য এন্টায়ার হ্যাশ ফাংশন।
তো তাহলে আমরা ইনসার্ট করি 76 হয়ে যাবে, 93ও হয়ে যাবে, 40ও হয়ে গেল, বাট 47 এ গিয়ে আচ্ছা 76 যে হলো তখন আই এর ভ্যালু কিন্তু 0, সো আমাদের তখন সিম্পলি কে মড 7 এই কাজ হয়ে যাচ্ছে। প্রোব 1 যখন হবে তখন আই এর ভ্যালু 0, সো এই দুইটাই প্রোব 1 এ হয়ে গেল। এখন আমরা আসি 47, 47 কে 7 দিয়ে মড করলে আনসার আসে 5। এখন 5 এ হয়ে যাচ্ছে কলিশন, তাহলে আমরা কি করব, যখন i এর ভ্যালু 1 তখন উই গেট h1 কে প্লাস 1 ইনটু h2 কে, তার মানে k mod 7 তো আছে, k mod 7 করলে আমরা পাই হচ্ছে 5, দিস ইজ ফাইন। এইটার সাথে প্লাস করতে হবে কাকে, আমার i এর ভ্যালু তো 1, h2 কে প্লাস করতে হবে। h2 কে কত, 5 মাইনাস k mod 5, তার মানে 5 মাইনাস 47 mod 5 which is 3 বেসিক্যালি। 47 mod 5 করলে আসবে হচ্ছে 2, সো 5 মাইনাস 2 আসবে 3, সো 47 mod 7 হচ্ছে 5 আর 5 মাইনাস 47 mod 5 হচ্ছে 3, সো আমার h1 কে হচ্ছে 5 আর h2 কে হচ্ছে 3। তো তাহলে টোটাল হ্যাশ ফাংশনটা কি হবে, 5 প্লাস 3, 1 ইন্টু 3 বেসিক্যালি, টোটালটা কত 8, 8 mod 7 হচ্ছে 1, সো 47 এখন 1 এ বসে যাবে। 10 কে বসাই দিলাম 3 তে। এখন আরেকটা কেস দেখি 55, 55 কে mod 7 করলে আসবে 6, 6 এ হয়ে যাচ্ছে কলিশন। এখন আমরা i এর ভ্যালু সেট করব 1, 1 সেট করে কি করতে হবে, ফার্স্ট এখানে তো 6 আসছে, প্রথমটায় 6 বসবে, সেকেন্ডটায় কি বসবে 5 মাইনাস 55 mod 5, এই যে এটা গিভেন থাকবে, তাহলে এই ভ্যালুটা টোটাল ভ্যালুটা আসলো 5, তাহলে 6 প্লাস 5 11, 11 কে 7 দিয়ে মড করলে আসবে 4, সো 4 এর মধ্যে আমি 55 বসাই দিলাম। এটাকে বলা হচ্ছে ডাবল হ্যাশিং। সো হ্যাশিং অ্যাকচুয়ালি অনেক সিম্পল, আপনার জাস্ট ফাংশনটার উপর বেস করে তার লোকেশনে বসা দিতে হবে। সবার কাছে ডাবল হ্যাশিং ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন। ক্লিয়ার ডাবল হ্যাশিং? ইয়েস ম্যাম। ওকে, আমরা নেক্সট দিন যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটেন্সিবল হ্যাশিং। অ্যাকচুয়ালি আমরা এটা এ পর্যন্ত যে দুইটা দেখলাম চেইনিং এন্ড প্রোবিং, এটাকে বলা হয় স্ট্যাটিক হ্যাশিং, যেখানে অ্যাকচুয়ালি আমার হ্যাশ টেবলের সাইজ ফিক্স থাকে, এটা চেঞ্জ হবে না। টেবলের সাইজ যে 7 সেটা 7ই থাকবে, এইটা আর বড় হবে না ছোট হবে না। বা ডাইনামিক হ্যাশিং হচ্ছে যেখানে আমার সাইজটা চেঞ্জ হয়, সেটা আমরা নেক্সট দিন দেখবো এক্সটেন্সিবল হ্যাশিং। সো তাহলে আজকে আপনাদের এই পর্যন্ত থাক। আচ্ছা, কেউ কি কোয়েশ্চেন করেছিল কাউসার? আচ্ছা, আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স নাই, রেকর্ডিংটা অফ করি।